নমস্কার, a warm welcome to all our students. আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং তাদের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং এর তরফ থেকে আমি শতদল সাহা ঘোষ এবং আমি সুলিপি বিশ্বাস এসেছি তোমাদের সাথে অ্যাকাউন্টেন্সির মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে একটু ডিসকাস করতে। আই সাপোজ তোমাদের সবার প্রিপারেশনস মোটামুটি হয়েই গেছে, বিকজ আর কদিন বাদেই আমাদের এইচএস ফাইনাল সেমিস্টার 4 এর এক্সাম। তো যেহেতু তোমরা প্রিপারেশনস মোটামুটি করে ফেলেছো, বাট এটা আমাদের জন্য প্রথম বছর যেখানে নাকি আমরা নতুন ফরম্যাটে পরীক্ষা দেব। আমাদের জন্য একটুখানি নতুন, তোমাদের জন্যও নতুন, এবং কাউন্সিলও প্রথমবার কিন্তু ফার্স্ট টাইম এই সেমিস্টার 4 এর এক্সামটা কন্ডাক্ট করতে চলেছে। তো তোমরা হয়তো দেখেছো ওদের ওয়েবসাইটে ওরা অলরেডি আপলোড করে দিয়েছে যে আমাদের কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা কেমন হবে। সব সাবজেক্টেরই প্যাটার্নের জন্য আমাদের অলরেডি কাউন্সিল কিন্তু বুকস পাবলিশ করে দিয়েছে, তোমরা দেখে নেবে। কাউন্সিলের বুক মার্টে এই অ্যাকাউন্টেন্সির জন্য মডেল কোয়েশ্চেন পেপারস অ্যালং উইথ কোয়েশ্চেন ব্যাংক অ্যাভেলেবল আছে, ইউ ক্যান গো ফর ইট। এবার আমরা শুরু করব আমাদের অ্যাকাউন্টেন্সির মডেল কোয়েশ্চেন পেপার ফর সেমিস্টার 4টা নিয়ে। আচ্ছা, সব থেকে প্রথমে আমাদের কিন্তু একটুখানি মনে করে নিতে হবে যে আমাদের সেমিস্টার 4 এর সিলেবাসটা ফর অ্যাকাউন্টেন্সিটা ঠিক কেমন। একটু দেখে নি চলো। আমাদের এক্সাম টাইম কিন্তু থার্ড সেমিস্টারের মতন 1 ঘন্টা 15 মিনিটের নয়, এবার আমরা কিন্তু 2 ঘন্টার পেপার দেব। কেন? কারণ কি সেমিস্টার 4 এ আমাদের বিশেষ কিছু করতে হয়নি, শুধু আমরা বাবলস গুলোকে করেছিলাম, আমাদের পেপার সলভ হয়ে গেছিল। বাট এবার কিন্তু আমাদের পুরো 40 মার্কসটা 2 ঘন্টা ধরে পুরোটা সলভ করতে হবে। সো বি কেয়ারফুল ফর দ্য ক্যালকুলেশনস। আর এবার কিন্তু আমাদের ক্যালকুলেটরও অলরেডি তোমরা জানো প্রোভাইড করা হবে না। তো আগে আমরা দেখে নিই আমাদের সেমিস্টার 4 এর পুরো সিলেবাসটা কেমন। এই সেমিস্টারটা আমাদের কিন্তু 3টে ইউনিট আছে। ইউনিট 1 ফর পার্টনারশিপ ফর্মস 2, ইউনিট 2 ফর কোম্পানি পার্ট 2 অ্যান্ড ইউনিট 3 ফর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবার পার্টনারশিপ ফর্ম 2 তে দেখো আমাদের কিন্তু 25 মার্কস অ্যালটেড, মানে ইটস আ হেভি ওয়েটেড টপিক। ওকে, এর মধ্যে আমাদের চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং দ্য এক্সিস্টিং পার্টনার্স রয়েছে, অ্যাডমিশন অফ এ পার্টনার আছে, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার আছে, ডেথ অফ এ পার্টনার আছে, অ্যান্ড লাস্টলি দ্য নিউ অ্যাডেড টপিক দ্যাট ইজ ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম আছে। এবার আমরা আসি অ্যাকাউন্টিং ফর কোম্পানি 2। আমরা অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1টা কিন্তু থার্ড সেমিস্টারে অলরেডি করে এসেছিলাম, যেখানে আমরা কোম্পানির সম্বন্ধে অনেক ছোট ছোট টপিকস গুলো জেনে এসেছি। এবার ওটাই আমরা অ্যাকাউন্টিং ফর্মে দেখবো। সো অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, পাবলিক সাবস্ক্রিপশন অফ শেয়ার্স, forfeiture and reissue of shares, and lastly disclosure of share capital. এখানে আরেকটা জিনিস অ্যাড করব যে পাবলিক সাবস্ক্রিপশন অফ শেয়ারস যেমন আছে, সেরকম ইস্যু অফ শেয়ারস ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশও কিন্তু এই সিলেবাসে আছে। সিলেবাসে আলাদা করে এটা মেনশন করে দেওয়া হয়নি ঠিকই, কিন্তু যেহেতু শেয়ারস ইস্যু করা হচ্ছে, সুতরাং ইস্যু অফ শেয়ারস এর মধ্যে শেয়ার ইস্যু করা হচ্ছে ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। যেমন ধরো অ্যাসেট কেনা হয়েছে বা কোনো বিজনেস টেক ওভার করা হয়েছে, তার জন্য যে ভেন্ডার, সেই ভেন্ডারকে পুরোটা টাকাটা ক্যাশে না দিয়ে বা চেকে না দিয়ে তাদের হয়তো কিছু শেয়ার বা কিছু ডিবেঞ্চার্স আলাদা করে ইস্যু করা হবে। যেহেতু আমরা এখানে শেয়ার ইস্যু করাটা আমরা যেহেতু করব, সুতরাং এই সমস্ত যে ক্ষেত্রগুলো আছে, যে টাইপস গুলো আছে, সেগুলো কিন্তু we are going to cover. Now এই ইউনিটটা আমাদের 10 মার্কস আছে। And lastly আমাদের সবথেকে লাইট ওয়েটেড টপিক, যেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দ্যাট ইজ ইনডাইরেক্ট মেথড as per AS3, and that too without adjustments. এটা this chapter carries or this unit carries only 5 marks. So আমাদের total 25 plus 10, that is 35 plus 5, 40 marks এর পুরো সিলেবাস। আচ্ছা, অলরেডি ম্যাডাম বলেই দিয়েছেন যে এটা 40 মার্কসের, এবং তোমরা সেটাও জানো যে 40 মার্কসের। এই 40 মার্কসটা ডিভাইড করা হয়েছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স এবং লং আনসার টাইপ বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স এর দুটো টাইপ আছে। একটা হচ্ছে টাইপ 1, যেখানে 2 নম্বরের প্রশ্ন আসবে, আর একটা হচ্ছে টাইপ 2, যেখানে 3 নম্বরের প্রশ্ন আসবে। সুতরাং বুঝতেই পারছো, 2 নম্বরের প্রশ্ন যতটুকু লেখার কথা, 3 নম্বরের প্রশ্নে কিন্তু ততটুকু লেখা নয়, আরেকটু বেশি, আরেকটু বিস্তারিত ভাবে ইন ডিটেলস হয়তো লিখতে হতে পারে।
5 মার্কসের কোয়েশ্চেন যেটা লং আনসার টাইপ কোয়েশ্চেন অথবা ডেসক্রিপটিভ টাইপ অফ কোয়েশ্চেন, সেটা একটা 5 নম্বরের পুরো অঙ্ক আসতে পারে, অথবা ছোট ছোট ভাগে 2+3 বা 3+2 অথবা 4+1 এইভাবেও কিন্তু আসতে পারে। তোমরা যা যা যেভাবে ইনস্ট্রাকশন তোমাদের কোয়েশ্চেন পেপারে দেওয়া থাকবে যে কোন কোয়েশ্চেনের জন্য কত মার্কস অ্যালোটেড, সেইভাবে দেখে ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু তোমরা সমস্ত তোমাদের কাজগুলো করবে। যে রাফ ওয়ার্ক বা ক্যালকুলেশন, তার জন্য কিন্তু তোমরা জানো আলাদা করে কোনো রকম কোনো পাতা দেওয়া হবে না। তোমাদের যে মেন আনসার বুকলেটটা দেওয়া হবে সেটা এবার অনেক বড়, অনেক বেশি পাতা থাকবে, সুতরাং সেখানে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। লাস্ট 2 বা 3টে পাতা তোমরা ইজিলি রাফ ওয়ার্ক করার জন্য করতে পারো। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে যেহেতু অনেক বড় বড় অঙ্ক থাকে, সেই জন্য সারা পাতা জুড়ে অঙ্ক যেহেতু করা হয়, এটা আমার মনে হয় যে তোমরা ওই পাতার ডান দিকে মার্জিন কেটে রাফ ওয়ার্কটা না করলেই পারো। কেননা সেখানে কি হবে, তোমার ওই পাতার যে ব্যাপ্তিটা, যে উইথটা, সেটা কিন্তু কমে যাবে, তখন কিন্তু তোমার অঙ্ক করতে সমস্যা হতে পারে। ইট ইজ বেটার টু ডু দ্য রাফ ওয়ার্ক কমপ্লিটলি সেপারেট অ্যান্ড ডু দ্য work calculations or the actual calculation of the problem in the page itself. তোমরা সবাই জানো ক্যালকুলেটর বা ক্যালকুলেটিং ডিভাইস বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু একেবারেই অ্যালাউড নয়। সুতরাং যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা কোনো ক্যালকুলেটর বা মোবাইল ফোন নিয়ে বসবে না, না হলে কিন্তু এই অভ্যেসটা যদি হয়ে যায়, পরীক্ষার সময় কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। আবার বলছি, আমরা বারবার করে এটা বলবো, please remember that the time is only 2 hours. 2 hours is doesn't seem to be too much, so you have to be very, very careful. We have a lot of calculations to do within only 2 hours. সুতরাং প্রথম থেকে যদি তোমরা প্র্যাকটিস না করো, তাহলে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু তোমরা অনেক বেশি হয়তো সময় একটা ছোট অঙ্কর মধ্যে দিয়ে ফেলবে, যাতে বড় অঙ্কর জন্য তোমাদের হয়তো সেই সময়টা আর থাকবে না। এবার চলে আসি আমাদের মেন প্যাটার্নে। এবার দেখো, আমরা জানি, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদের কিন্তু 3টে ইউনিট আছে। প্রথম ইউনিটটা ছিল 25 মার্কসের, সেকেন্ড ইউনিটটা ছিল 10 মার্কসের, আর থার্ড ইউনিটটা ছিল 5 মার্কসের। তো এবার আমাদের কোয়েশ্চেন পেপার ম্যাম তোমাদেরকে এক্ষুনি বুঝিয়েছে যে আমাদের কিন্তু 2 রকমের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আছে। একটা হলো 2 মার্কসের, যেটাকে আমরা বলি এসএকিউ টাইপ 1, আর আরেকটা হলো 3 মার্কসের, যেটাকে আমরা বলি এসএকিউ টাইপ 2। আগেন আমি রিপিট করছি ম্যামের কথাটাকেই, টাইপ 1 এবং টাইপ 2 এর জন্য কিন্তু সেম জিনিস লিখলে অতটুকুই, ধরো তুমি 2 মার্কসের জন্য যা লিখছো 3 মার্কসের জন্য কিন্তু সেম জিনিস লিখলে ইউ উইল নট গেট মার্কস। কেন? কারণ কি আমরা 2 মার্কসের জন্য যতটা লিখি 3 মার্কসের জন্য কিন্তু একটু বেশি লিখতে হবে, ঠিক আছে? আবার আমি জানি 5 মার্কসের জন্য আমি একটা কোনো আনসার প্রিপেয়ার করেছি, এখন 2 মার্কসের জন্য আসলো, আমি সেই 5 মার্কসের মতন বড় একটা আনসার লিখে ফেললাম। টিচারের কাছে কিন্তু 2 মার্কসই আছে, তার বেশি কিন্তু সে তোমাকে 5 মার্কস দিতে পারবে না। সো প্লিজ মার্কসটাকে দেখে তবে কিন্তু লিখতে হবে। এবার আসি আমাদের প্যাটার্নটাতে। সি, আমাদের কাছে টাইপ 1 2 মার্কস, টাইপ 2 3 মার্কস, অ্যান্ড টাইপ লাস্ট ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, যেটা নাকি 5 মার্কসের। ইউনিট 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস 2। এবার দেখো, টাইপ 1 থেকে আমাদের কটা কোয়েশ্চেন করতে হবে? আমাদের কিন্তু টাইপ 1 এর 3টে কোয়েশ্চেন করতে হবে ফর 2 মার্কস। 2 মার্কসের আমাদের পার্টনারশিপ থেকে 3টে কোয়েশ্চেন আসবে। একবারও কিন্তু বলিনি যে অ্যাডমিশন থেকে আসবে বা রিটায়ারমেন্ট থেকে আসবে কি ডিসলিউশন থেকে আসবে। আমরা জানি 5 রকম আমরা বলেছি, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ অ্যান্ড ডিসলিউশন। এই 5 ধরনের মধ্যে থেকে কিন্তু আমার কাছে 3টে কোয়েশ্চেন করতে হবে 2 মার্কসের, which will give you 6 মার্কস। এবার এই 3টে যে কোয়েশ্চেন করব অ্যাকর্ডিং টু দিস ইয়ার, আমাদের যে নতুন প্যাটার্নটা আমাদেরকে বোর্ড দিয়েছে, সেখানে আমাদের 2x মেথড ফলো করছি, যার হিসেবে 3টে কোয়েশ্চেন করতে হলে আমি কিন্তু টোটাল 6 কোয়েশ্চেন্স পাবো। তো 6টা কোয়েশ্চেন পাবো, যার মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে 3টে কোয়েশ্চেন। মানে ধরো যদি এ বি সি ডি ই এফ টোটাল 6টা কোয়েশ্চেন্স আছে, আমাদের কিন্তু আমি এ বি সি চুজ করতে পারি,
বি সি ডি চুজ করতে পারি, এ বি ই চুজ করতে পারি, অ্যাবসলিউটলি ইয়োর চয়েস। তো তোমরা কিন্তু অনেকগুলো চয়েস পাচ্ছ, সো বি কেয়ারফুল, চুজ করার সময় কিন্তু একদম মনোযোগ সহকারে চুজটা করবে, বিকজ তোমার চয়েস যদি ভুল হয়ে যায় তোমার সাম কিন্তু আলটিমেটলি সলভ করতে পারবে না। সো টাইপ 1 এর আমি 3টে কোয়েশ্চেন করব, টাইপ 2 তে আমি 3 মার্কসের 3টে কোয়েশ্চেন করব, সেরকম সেম ওয়েতে আই উইল গেট 6 কোয়েশ্চেন্স, যার মধ্যে থেকে আমাকে 3টে কোয়েশ্চেন সলভ করতে হবে। আর লাস্টলি ডিকিউ টাইপ যে কোয়েশ্চেন আছে, দেখো ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে আমাকে 5 মার্কসের 2টো কোয়েশ্চেন সলভ করতে হচ্ছে। তো আমি জানি 2x মেথডে 2টো সলভ করতে হবে, মানে কটা কোয়েশ্চেন পাবো? আই উইল গেট 4 কোয়েশ্চেন্স। 4টে কোয়েশ্চেনের মধ্যে আমি যে কোনো কম্বিনেশনে 2টো কোয়েশ্চেন চুজ করব। সো এখান থেকে 3টে কোয়েশ্চেন, টাইপ 2 3টে কোয়েশ্চেন, এন্ড লাস্টলি ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে আমি 2টো কোয়েশ্চেন করছি। টোটাল আই উইল গেট 25 মার্কস। এবার আসছি ইউনিট 2 তে। কোম্পানিতে আমার টোটাল 10 মার্কসের আছে, একটা 2 মার্কসের কোয়েশ্চেন, একটা 3 মার্কসের কোয়েশ্চেন, একটা 5 মার্কসের কোয়েশ্চেন। এবার 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য কি বললাম? 2x মেথড, 2টো কোয়েশ্চেন পাচ্ছি, তো 1 and 2 এর মধ্যে a and b এর মধ্যে আমি যে কোনো একটা করলাম। 3 মার্কসেরও 2টো কোয়েশ্চেন পাবো, a and b এর মধ্যে আমি যে কোনো একটা করব, এবং 5 মার্কসেরও আমি 2টো কোয়েশ্চেন পাবো, a and b এর মধ্যে আমি যে কোনো একটা করব। লাস্টলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দিস চ্যাপ্টার, এই ইউনিটটা টোটালটা কিন্তু 5 মার্কসের। ডু রিমেম্বার, এখানে আমার কিন্তু 2 মার্কস বা 3 মার্কসের কোনো কোয়েশ্চেন নেই, একটা 5 মার্কসের কোয়েশ্চেন। বাট এই 5 মার্কসের কোয়েশ্চেনে ইট ইজ অ্যাবসলিউটলি নট নেসেসারি যে আমি একটা গোটাই 5 মার্কস পাবো। ম্যাম তোমাদেরকে আগেই বলেছে ডিভিশনস কিন্তু থাকতে পারে, 2+3 থাকতে পারে, 4+1 থাকতে পারে, বা 1+4 থাকতে পারে। সো অ্যাকর্ডিংলি আমাদের কিন্তু প্রিপেয়ার করতে হবে। সো আরেকবার আমরা দেখে নিই, টাইপ 1 2 মার্কসের কোয়েশ্চেন, টাইপ 2 3 মার্কসের কোয়েশ্চেন, এন্ড লাস্টলি লাস্ট টাইপ ইজ 5 মার্কসের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এবার একটা কোয়েশ্চেন পেপারের আগে ফরম্যাট দেখি, যে আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম 3টে 6টা 5টা অনেকগুলো ফরম্যাট টাইপ বলেছি। এবার দেখে নিই হাউ দ্য কোয়েশ্চেন পেপার উইল লুক লাইক। সো সেকশন, আমাদের এই পেপারটা টোটাল, যেহেতু আমরা 3টে টাইপ অফ কোয়েশ্চেন্স দেখেছি, 3টে সেকশনে ডিভাইড করা হবে। প্রত্যেকটা সাবজেক্টেরই মোস্টলি 3টে আমরা সেকশন পাবো। তো এই অ্যাকাউন্টেন্সির সেকশনে, সেকশন এ, যেখানে নাকি আমাদের সব 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে। সেকশন এ ইজ ফর 2 মার্কস, সেকশন বি ইজ ফর 3 মার্কস, and section C is for 5 marks question. So section A te first question, that is answer any 3 of the following question out of the 6 questions. তো 6টার মধ্যে আমাকে 3টে করতে হবে, মানে পার্টনারশিপ থেকে কিন্তু আমরা এবার দেখব। What do you mean by reconstitution of a partnership firm? This is question A. B is tall, medium and short are partners sharing profits in the ratio of 2:3:5. They agreed to share the future profits equally, and the goodwill of the firm is valued at ₹60,000. For this purpose, so pass the necessary journal entry for the treatment of the above goodwill. C আছে what is gaining ratio. D again আমরা একটা সাম দেখবো, যেখানে আমাদেরকে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা ক্যালকুলেট করতে হবে। ই তে আমরা দেখছি 3টে পার্টনার্স আছে, যার নাকি প্রফিটস এন্ড লসেস 2:2:1 আছে, যেখানে নাকি একজন পার্টনার মানে এক্সপায়ার করে যাচ্ছে, জেড ডাইড। Among other things, the executors of Z were entitled to share of profit from the closing date of the previous accounting year to the date of the death on the basis of the last year's profit. তো এখানে আমাদের একটা জার্নাল এন্ট্রি দিতে হবে যে জেড এর আমরা শেয়ার অফ প্রফিটটাকে কিভাবে ট্রিট করব। And lastly, we will get 2 differences between revaluation and realization. এবার দেখো A, B, C, D, E, F 6টা কোয়েশ্চেন পেলাম। Out of this 6 questions, any 3 combination that you choose, মানে তোমাদের চয়েসটা কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছ। এখানে একটা কথা বলি, যেহেতু তোমাদের কাছে চয়েস অনেক বেশি, সুতরাং তোমরা যেহেতু 6টা প্রশ্ন থেকে যে কোনো 3টে প্রশ্ন করতে হবে, তাহলে তোমাদের 6টা প্রশ্নই পড়তে হবে, এবং 6টা প্রশ্ন ভালো করে পড়ে তবেই তুমি বুঝতে পারবে যে কোন প্রশ্নটা তোমরা নেবে। সুতরাং সেখানে কিন্তু তোমাদের অনেক বেশি সময় লেগে যাওয়ার কথা।
ভালো করে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু ওই কোয়েশ্চেন চয়েস করাটা উইদিন দ্যাট ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম তোমাকে যে করতে হবে সেইটা কিন্তু ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। আমি বারবার করে বলছি এবং আমরা সবাই বারবার করে বলবো যে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য এসেন্স। তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আরেকটা জিনিস, এই যে আমরা মডেল কোয়েশ্চেনটা ডিসকাস করছি, ইট ইজ দ্যাট আ মডেল কোয়েশ্চেন। দিস ইজ নট দ্য কোয়েশ্চেন পেপার দ্যাট ইজ গোয়িং টু কাম ফর দ্য এইচএস এক্সামিনেশন। এইটা ভেবে নিও না যে এখান থেকে তোমরা করলে 60% 50% কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। না, এটা একটা তোমাদের ধারণা দেওয়ার যে তোমাদের প্রশ্নটা কিরকম দেখতে হবে, কি ধরনের সেটা প্রশ্ন আসতে পারে এবং আসলে তোমরা কিভাবে সেটাকে সলভ করবে। এটাই হচ্ছে কিন্তু এই মডেল কোয়েশ্চেন পেপার ডিসকাশন করার মেইন অবজেক্টিভ। এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার সেকশন এরই কোয়েশ্চেন নাম্বার 2 তে। তো কোয়েশ্চেন নাম্বার 2টা কিন্তু কিসের উপরে? পুরোপুরি কোম্পানির উপরে। এবার দেখো, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং টু কোয়েশ্চেন্স। আমি দুটো কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা করব। এখানে একটা থিওরি কোয়েশ্চেন আছে, একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আছে। এখানে একটা ম্যাম তোমাদেরকে বলেছিল যখন আমরা ডিসকাস করছিলাম সিলেবাসটাকে নিয়ে, যে ভেন্ডারের ওপর কিন্তু একটা ভেন্ডারের রিলেটেড কোয়েশ্চেন থাকতে পারে, যেখানে নাকি একটা কোম্পানি হয়তো টেক ওভার করা হলো, তাতে আমরা কিছু শেয়ারস তার এগেইনস্ট ইস্যু করছি। তো ওরকম একটা অঙ্ক রয়েছে, আর একটা হোয়াট ডু মিন বাই ফরফিচার অফ শেয়ারস। তো এই দুটো অপশনের মধ্যে আমাদেরকে যে কোনো উইল হ্যাভ টু চুজ এনি ওয়ান কোয়েশ্চেন। নাও সেকশন বি। সেকশন বিটা কি বলেছিলাম? 3 মার্কস এর কোয়েশ্চেনের জন্য। 3 মার্কস এর কোয়েশ্চেন আমাদের কাছে কোথায় কোথায় অপশন আছে? একটা আছে পার্টনারশিপ থেকে, যেখানে আমাদের 3টে কোয়েশ্চেন করতে হবে 3 মার্কস এর। আরেকটা আছে কোম্পানি থেকে, যেখানে আমাদের একটা কোয়েশ্চেন করতে হবে 3 মার্কস এর আউট অফ 2 কোয়েশ্চেন্স। এবার দেখো 3 মার্কস এর কোয়েশ্চেনে আমরা দেখছি একটা ফার্স্ট আছে why are the assets and liabilities revalued or reassessed if profit sharing ratio between the partners change. Pass the journal entry for sharing loss on revaluation of rupees 90,000 of a partnership firm of Roy, Sen and Talukdar who share profits and losses in the ratio of 4:3. B আছে mention any 3 matters that should be considered in case of admission of a new partner. Admission of a new partner যখন হয় তখন কি কি কনসিডারেশন করতে হয়, কোন কোন ম্যাটার্স গুলোকে কনসিডার করতে হয়। নেক্সট আছে QRNS আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস এন্ড লসেস। একটা আছে তার সাথে অ্যাডমিট করেছে টি কে অ্যাজ এ নিউ পার্টনার ফর দ্য 1/4 শেয়ার ইন দ্য ফিউচার প্রফিটস এন্ড লসেস, যেখানে একজন স্যাক্রিফাইস করছে ফর দ্য নিউ পার্টনার। তো আমাদের ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড দ্য স্যাক্রিফাইসিং রেশিও, 2 টার্মস যেটা নাকি আমরা পার্টনারশিপ করতে করতে প্রচুর শিখেছি। ওয়ান ইজ স্যাক্রিফাইসিং রেশিও, অ্যানাদার ইজ গেইনিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও কখন লাগে? যখন নাকি কোনো নতুন কেউ আসছে, তখন কেউ স্যাক্রিফাইস করছে, বাকি কেউ গেইন, আর বাকিদের মানে দেওয়ার জন্য, একজন নতুনকে দেওয়ার জন্য। আর গেইনিং রেশিও কখন করি? জেনারেলি আমরা ডেথে করার সময় করি, যে একজন যখন কেউ চলে যাচ্ছে তখন আমাদের সে চলে যাচ্ছে বলে আমাদের কি গেইন হচ্ছে। তো এই আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। নেক্সট ডি তে আসছি, সান মুন অ্যান্ড স্টার্স ওয়ার পার্টনার্স শেয়ারিং প্রফিটস। এই সান মুন অ্যান্ড স্টার্স, এখন আর কদিন বাদে এক্সাম, তো এখন আমরা শুধু মুন স্টার্স আর সানই দেখতে পাবো, আর কিছু মনে পড়ছে না এখন। সো সান মুন অ্যান্ড স্টার্স ওয়ার পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2:1. মুন রিটায়ার্স অ্যান্ড হার শেয়ার ওয়াজ টেকেন বাই দ্য রিমেনিং পার্টনার্স। এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে নিউ প্রফিট শেয়ারিং রেশিও, and we will have to pass the journal entry to distribute the accumulated profit. প্লিজ বারবার বলছি তোমাদের টাইম কিন্তু খুব শর্ট, তাই জন্য যতটুকু জিজ্ঞেস করা হচ্ছে ততটুকুই করবে। তার থেকে বেশি আমি এর বাইরে আরো কিছু জানি বলে লিখে দিতে যাবে না। 2 ঘন্টা কিন্তু স্টিপুলেটেড টাইম, তার বাইরে তোমাদেরকে টাইম দেওয়া হবে না। লাস্ট ইজ ই নাম্বার ইজ রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন আর পার্টনার্স, যাদের মধ্যে অন দ্য ডেট অফ ইয়েলো's ডেথ একজনের ডেথ হয়ে যাচ্ছে। তো ডেথের পরে আমাদের কি কি করতে হয়, সেই পাস জার্নাল এন্ট্রিজ অন দ্য above on yellow's death. And last question, state any 3 circumstances where a partnership firm may be dissolved. Dissolution এর কি কি কন্ডিশনস থাকে সেগুলো আমাদের সার্কামস্টান্সেস গুলোকে কিন্তু লিখতে হবে। তো 6টা কোয়েশ্চেন, যার মধ্যে we will have to answer any 3. Now the next one, question number 4, কোম্পানি থেকে দুটো কোয়েশ্চেন থাকবে। একটা কোয়েশ্চেন আছে দেখো
ফরফিচার আছে, ফরফিচারের আর রিইস্যুর এন্ট্রি দিতে হবে, ফরফিচার, রিইস্যু অ্যান্ড ক্যাপিটাল রিজার্ভ, এই তিনটে জার্নাল পাস করব। অ্যান্ড লাস্টলি stating three purposes to which the securities premium account may be applied by a company. দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটা চুজ করবে। লাস্টলি আমাদের হেভি ওয়েটেড টপিক, সেটা হলো সেকশন সি। সেকশন সি 5 মার্কস। আমাদের ফার্স্ট টপিক দ্যাট ইজ পার্টনারশিপ, সেখান থেকে দুটো করতে হবে। সেকেন্ড ওয়ান কোম্পানি, সেখান থেকে একটা করতে হবে। অ্যান্ড লাস্টলি ক্যাশ ফ্লো, সেখান থেকে একটা করতে হবে। মানে 5 মার্কসের আমাদের কিন্তু 4টে কোয়েশ্চেন সলভ করতে হবে। তো যেখানে আমাদের পার্টনারশিপের দুটো কোয়েশ্চেন ছিল, সেখানে আমরা 4টে কোয়েশ্চেন পাবো। এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে আমাদের রিভ্যালুয়েশন অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল, যেখানে নাকি নর্মাল প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জ হয়েছে। একটা দেওয়া রয়েছে অলরেডি, তাদের 3:2 ছিল। ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, বলেছে দে এগ্রি টু টেক কামাল অ্যাজ আ নিউ পার্টনার। তো যখন নতুন পার্টনারের অ্যাডমিশন হচ্ছে, তার এগেইনস্টে আমাদের রিভ্যালুয়েশন অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল বানাতে হবে। যখন রিভ্যালুয়েশন পার্টনার্স ক্যাপিটাল, আমরা কিন্তু শিখে গেছি রিভ্যালুয়েশন বানাচ্ছি, পার্টনার্স ক্যাপিটাল বানাচ্ছি এন্ড ব্যালেন্স শিটও বানাচ্ছি। বাট সিন্স হিয়ার ইট ইজ নট আস্কড, প্লিজ ডোন্ট গো ফর দ্য ব্যালেন্স শিট, because 2 marks for the revaluation account and 3 marks for the partners capital account. প্লিজ অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। কোনো কোনো প্রশ্নতে যদি লেখা থাকে শুধুই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হবে, তাহলে কিন্তু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাই বানাতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা বা রিভ্যালুয়েশন প্রফিট বা লস দেখাতে গেলে সেটা কিন্তু আলাদা করে ইউ ক্যান ডু ইট ইন ওয়ার্কিংস। দ্যাট শুড নট ফর দ্য সলিউশন পার্ট। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের 5A, ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু গেল অ্যাডমিশন অফ আ পার্টনারের। নাও সেকেন্ড কোয়েশ্চেন, Pam, Ram and Sam are partners in a partnership firm, যেখানে নাকি প্রফিটস এন্ড লসেস ওরা শেয়ার করছে 5:3:2 তে। এখানে আমরা দেখছি স্যাম রিটায়ার করছে, মানে আমরা রিটায়ারমেন্টের অঙ্ক পাচ্ছি, যেখানে নাকি আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে। ব্যালেন্স শিটের মধ্যে আমাদের ক্যাপিটাল ব্যালেন্সেস আছে, অ্যাকুমুলেটেড প্রফিট আছে অ্যান্ড সাম ক্রেডিটার্স রয়েছে। অ্যাসেট সাইডে ফিক্সড অ্যাসেটস এন্ড কারেন্ট অ্যাসেটস দেওয়া রয়েছে এবং কিছু অ্যাডজাস্টমেন্টস দেওয়া রয়েছে, যেটাকে নাকি আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হবে আফটার গিভিং এফেক্ট অফ দ্য অ্যাবাভ। এবার শো ইউর ওয়ার্কিংস, ভালো করে নোটিস করবে। আমাদের কিন্তু এখানে রিভ্যালুয়েশনের পার্ট আছে, দেখো প্রেমিসেস অ্যাপ্রিশিয়েট করা হয়েছে, প্রভিশনস ফর ডাউটফুল ডেটস ক্রিয়েট করা হয়েছে, কিন্তু আমাদের কোয়েশ্চেনে কিন্তু জিজ্ঞেস করেনি। ম্যাম তোমাদেরকে এক্ষুনি কি বোঝালো, যে যেখানে শুধু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, তো আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য 4 মার্কস আছে। তো তুমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাই কিন্তু তোমার মেন আনসার। তুমি যে রিভ্যালুয়েশনটা করছো সেটা কিন্তু ইটস আ পার্ট অফ ইওর ওয়ার্কিং নোট। বাট ওয়ার্কিং নোট মানে কিন্তু লাস্ট পেজে করবে না, ওয়ার্কিং নোট ইজ আ পার্ট অফ ইওর আনসার। তো তাই জন্য ওয়ার্কিং নোটটা কিন্তু কোয়েশ্চেনের নিচে কন্টিনিউয়েশনে করবে, শুধু ক্যালকুলেশনস গুলোর জন্য লাস্ট পেজে করতে পারো। বিকজ তুমি ওয়ার্কিং নোটটা যদি নিচে না করো, লাস্ট পেজে কোথাও একটা করে রাখলে এক্সামিনার কিন্তু বুঝতে পারবে না যে তুমি নিজে থেকে করেছো না অন্য কোনো ভাবে তোমার কাছে আনসারটা আপনি আপ চলে এসছে। তাই জন্য প্লিজ বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর আনসার। নাম্বার সি, 4টে কোয়েশ্চেন পাবো বলেছিলাম। নাম্বার সি ইজ Xander, Yoshi and Zeba were in partnership sharing profits and losses in the ratio of 2:3:5. Yoshi dies, মানে এখানে আবার একটা ডেটের অঙ্ক পাচ্ছি, যেখানে নাকি পাস আর নেসেসারি জার্নাল এন্ট্রিজ। রিমেম্বার, জার্নাল এন্ট্রিজ কিন্তু পাস করতে হবে, দিস ইজ আ পার্ট অফ ইওর আনসার। ঠিক আছে, এবার তুমি আনসারটার মধ্যে তুমি রিভ্যালুয়েশন করে ফেললে, রিভ্যালুয়েশন করে ভাবলে আমি তো রিভ্যালুয়েশন করেছি, এরপরে আমি পার্টনার্স ক্যাপিটাল করে দিচ্ছি, এক্সিকিউটর অফ ইয়োশিকে আমি কত দেবো দেখিয়ে দিলাম, বাড়িতে গিয়ে ভাবলাম ফুল 5 পেয়ে যাবো। নো, সিন্স তুমি জার্নাল এন্ট্রিজ পাস করোনি, রিভ্যালুয়েশনের জন্য কিন্তু কোনো মার্কস নেই এখানে। তাই জন্য তোমাকে জার্নাল এন্ট্রিজ পাস করবে, তবেই তুমি জার্নালের মার্কসটা পাবে, which carries 3 marks. and ক্যালকুলেটর এক্সিকিউটর যেটা আছে তার জন্য আমরা 2 মার্কস রেখেছি। তো জার্নাল এন্ট্রিজ না করে বাড়িতে গিয়ে কিন্তু আরাম করে বসে ভাবা যাবে না যে আমি পুরো মার্কস পেয়ে যাব। নেক্সট লাস্ট ওয়ান, অভি, ভানু and চারু were in partnership 2:1:1, যেখানে নাকি ফর্মটা ডিসলভ করে যাচ্ছে, মানে ডিসলিউশনের একটা সাম। তো ফার্স্ট আমরা দেখলাম অ্যাডমিশন পেলাম, সেকেন্ড আমরা রিটায়ারমেন্ট পেলাম, থার্ড আমরা ডেথ পেলাম, ফোর্থ আমরা ডিসলিউশন পেলাম। এবার আমি এই 4টের মধ্যে থেকে কিন্তু তোমরা যে কোনো কম্বিনেশন চুজ করে অঙ্ক করতে পারো।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, 5 মার্কস এর মানে কোম্পানির কোয়েশ্চেন, যেখানে দুটো কোয়েশ্চেন থাকবে, যে কোনো একটা আমরা চুজ করব। ফার্স্ট কোয়েশ্চেনে প্রপার জার্নাল এন্ট্রিজ পাস করতে হবে, কোম্পানির ফুল লেন্থ সাম আছে। অ্যান্ড প্লিজ ডু নোটিস দ্যাট এখানে কিন্তু নারেশন রিকোয়ার্ড নয়, মেনশন করা রয়েছে, তাই জন্য নারেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু জার্নাল এন্ট্রিজ গুলো শো করতে হবে। অ্যান্ড সেকেন্ড ওয়ান, explain in brief the subdivision of share capital of a public limited company। এই কোয়েশ্চেনটা কিন্তু 5 মার্কস এর, তাই জন্য 5 মার্কস এর অনুসারেই লিখবে, শুধু একটা দুটো নাম লিখে দিলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। লাস্টলি আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেখান থেকেও আমাদের 5 মার্কস এর একটা কোয়েশ্চেন করতে হবে, তার মানে আমরা দুটো কোয়েশ্চেন পাবো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, একটা নর্মাল তোমাকে ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া রয়েছে। এবার এই ব্যালেন্স শিট ফরম্যাটে আমাদের কিছু ফিগার্স রয়েছে, আমাদের দুটো ইয়ারের ব্যালেন্সেস দেওয়া রয়েছে। এবার এই ফরম্যাট থেকে আমরা কি করব, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। ওখানে আমাদের লাইবিলিটিস ছিল, এখানে আমাদের অ্যাসেটস দেওয়া রয়েছে। আর লাস্টলি তোমরা জানো যে আমরা এখন নতুন কোম্পানিজ অ্যাক্ট 2013 এর এগেইনস্টে কিন্তু আমরা ওই আগের ফরম্যাটের আর ব্যালেন্স শিট তৈরি করি না, আমাদের এই নতুন ফরম্যাটে ব্যালেন্স শিট করতে হয়, যেখানে নাকি আমাদের নোটস টু অ্যাকাউন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ এইটা দেখেই কিন্তু আমরা প্রপার ডিভিশনস গুলো বুঝতে পারি যে আমাদের ডিভিশনস গুলো কেমন আছে। আরেকবার দেখে নেব, দেখো এখানে রিজার্ভস এন্ড সারপ্লাসে কিন্তু 1 লেখা আছে নোট নাম্বার, সুতরাং সেইটার এগেইনস্ট দেখো আর কোথাও নোট নাম্বার নেই, তাহলে নোটস টু অ্যাকাউন্টস হচ্ছে রিজার্ভস এন্ড সারপ্লাস দেওয়া আছে, যেখানে রিজার্ভস এন্ড সারপ্লাসে সাবডিভিশনটা বলা আছে যে জেনারেল রিজার্ভ আছে কিছু, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে কিছু, এই যে টোটালটা 12 লাখ এন্ড 8 লাখ এটাই কিন্তু ব্যালেন্স শিটে দেখানো হচ্ছে। অ্যান্ড লাস্টলি লাস্ট পার্টটা, যেটা দুটো অপশন বলেছিলাম, সেকেন্ড অপশনে বি তে দেখো আমাদের দুটো কোয়েশ্চেন আছে। ফার্স্ট ওয়ান ইজ হোয়াট ডু ইউ মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, that it carries 2 marks, and the next one is compute the net cash flow from operating activities। তোমরা তো মনে আছে নিশ্চয়ই, সব হয়ে গেছে এতদিনে, তিনটে পার্ট ছিল ক্যাশ ফ্লোতে, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে উইদাউট এনি অ্যাডজাস্টমেন্টস, সিম্পল ফরম্যাট, ইনডাইরেক্ট মেথডে উইদাউট অ্যাডজাস্টমেন্টস এ উই উইল গো ফর ইট। এবার দিস ওয়াজ ইয়োর কোয়েশ্চেন পেপার। এবার আমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়বো and we will start to solve this question paper। চলো দেখি কিভাবে সলভ করব। তোমরা যে খাতা নিয়ে বসছো সেটা কিন্তু তোমরা আমাদের সঙ্গে সাইমালটেনিয়াসলি যদি করো, করে দেখবে যে তোমাদের আনসারের সঙ্গে আমাদের আনসার ট্যালি করছে কিনা, মানে আমাদের যে আমরা যে আনসারটা তোমাদের বলবো সেটার সঙ্গে তোমার যদি ট্যালি না করে, তাহলে অবভিয়াসলি তুমি দেখে নেবে যে কোথায় কোথায় তোমার সমস্যা হচ্ছে। এটা আমাদের সঙ্গে সঙ্গেই করতে হবে এমন কিছু ব্যাপার নয়, কেননা আমরা হয়তো অনেকটা তাড়াতাড়ি বলে ফেলবো, কিন্তু পরে যখন তোমরা এই ভিডিওটা পরে আলাদা করে দেখবে, তখন ওই কোয়েশ্চেন পেপারটা নিজেরা সলভ করে তারপরে এখানে যে আনসার গুলো বলা হয়েছে সেই আনসার গুলো দেখবে তার সঙ্গে ট্যালি করছে কিনা। আচ্ছা, সেকশন এ, ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট এ পার্টটা, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিকনস্টিটিউশন অফ এ পার্টনারশিপ ফার্ম। Now, what is the meaning of reconstitution? রিকনস্টিটিউশন কথার মানে হচ্ছে যে একটা পার্টনারশিপ যে কনস্টিটিউট করেছিল সেটাকে আবার অন্যভাবে আমরা কনস্টিটিউট করছি। আমরা সবাই জানি পার্টনারশিপ কি, পার্টনারশিপ হচ্ছে একটা সম্পর্ক, মানে when we look at the definition of partnership according to section 4 of Indian Partnership Act, কি বলা হয়েছে, পার্টনারশিপ is a relation between two or more persons। এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা যখন চেঞ্জ করে যায়, যে কোনো কারণে চেঞ্জ করতে পারে, ধরো 3 জন পার্টনার আছে এ বি সি, তারা প্রফিটস এন্ড লসেস শেয়ার করছিল 5:3:2, কিন্তু কারোর একটা মনে হলো আচ্ছা আমি তো অনেক কাজ করি কিন্তু আমি তো ভীষণ কম পাচ্ছি, এটা তো ঠিক নয়, আর ও তো খুব একটা কাজই করে না, সারাক্ষণ অফিসে বসে থাকে, কিন্তু ও কেন 5/10 পাবে আর আমি কেন 2/10 পাবো, তাহলে এটা যদি মনে হয় তাহলে দে উইল সিট ইন আ মিটিং এবং অনেক ডিসাইড করে তারপরে তারা ঠিক করলো কি যে না, সবাই ইকুয়ালি পার্টনারশিপে
প্রফিটটা ভাগ করবে। তাহলে এই যে 5:3:2 রেশিও ছিল সেটা তারা কি করলো, ডিসাইড করলো যে চেঞ্জ করে 1:1:1 রেশিওতে করবে। এই যে চেঞ্জ হয়ে গেল, এটার জন্য কি করতে হবে, দে হ্যাভ টু ড্র আপ আ নিউ পার্টনারশিপ ডিড। তার মানে তাদের যে রিলেশনশিপটা যেটা আগে 5:3:2 রেশিওতে ভাগ ছিল সেটা এখন কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল। সো দিস ইজ কল্ড চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। বা ধরুন নতুন পার্টনার অ্যাডমিশন হলো, বা পুরনো পার্টনার অনেক বয়স হয়ে গেছে আর পারছি না এবার আমাদের ছেড়ে দাও বলে সে রিটায়ার করে গেল, বা ওয়ান অফ দ্য পার্টনার্স ডাইজ, দেন দ্য পার্টনারশিপ রিলেশনশিপ উইল চেঞ্জ। অবভিয়াসলি আগের মতো থাকবে না। আগে যদি দুজন পার্টনার থাকে, এখন আরেকজন পার্টনার এসছে, তাহলে কি রিলেশনশিপটা সেম থাকবে? কখনো রিলেশনশিপ সেম থাকে না। তাহলে অবভিয়াসলি এই যে চেঞ্জ ইন দ্য রিলেশনশিপ, এটাকেই বলা হয় রিকনস্টিটিউশন অফ আ পার্টনারশিপ। দেখো এক্সাম্পল, ওল্ড পার্টনার্স ছিল মিস্টার এক্স, মিস ওয়াই আর মিস্টার জেড। এবার কি নতুন পার্টনার এসছে মিস বি। তাহলে অবভিয়াসলি আগে এরা তিনজনে মিলে সুন্দর করে বিজনেসটা চালাচ্ছিল, কিন্তু তারপরে দেখা গেল তাদের মনে হলো যে বিজনেসটা আমরা তিনজনে মিলে শুধু করতে পারছি না, আমাদের আরো কাউকে দরকার। তাহলে এই যে চেঞ্জটা হলো, somebody else instead of 3 people there are now 4 people as partners. This is called reconstitution of partnership. এবার আমরা নেক্সট পার্টে আসি, বি পার্ট। বি পার্টে ছিল টল, মিডিয়াম এন্ড শর্ট আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 2:3:5. They agreed to share future profits equally. Now the goodwill of the firm is valued at ₹60,000 for this purpose. Pass the necessary journal entry for the treatment of the above goodwill. Now দেখো এবার আমরা কিভাবে এটাকে সলভ করছি। ফার্স্টে আমাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটা কত ছিল? 2:3:5. নাও নিউ প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে ওরা দে উইল শেয়ার দ্য ফিউচার প্রফিটস ইকুয়ালি। ম্যাম এক্ষুনি বুঝিয়েছিল না রিকনস্টিটিউশন, তো সেম রিকনস্টিটিউশন হচ্ছে এখানে, কিন্তু কারোর ইনক্লুশন হচ্ছে না, কোনো নতুন পার্টনার আসছে না, শুধু ওরা আগে 2:3:5 এর ডিস্ট্রিবিউট করছিল, এখন এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছে। এবার আমরা যখন এই গুডউইল অফ দ্য ফার্মটাকে ভ্যালু করছি, এটা দেখো আগের ফরম্যাটে গুডউইল ছিল, ওরা গুডউইলটাকে তৈরি করেছিল। এবার যেহেতু আমাদের রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা কি করব, রেশিওটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা নতুন ভাবে আবার শুরু করছি। নতুন ভাবে শুরু করার জন্য আমাদের যে পুরনো গুডউইলটা ছিল ওটাকে আমরা ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। কিভাবে? আমরা একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাস করছি। তার জন্য আগে আমাদের কারোর স্যাক্রিফাইস হয়েছে, বিকজ 2:3:5 থেকে 1:1:1 হলো, মানে 2/10, 3/10 and 5/10 ছিল। এবার 5/10, 3/10 and 2/10, কিন্তু এখন কি হয়ে গেল 1/3, 1/3, 1/3। এবার তার জন্য আমাদের ওল্ড মাইনাস নিউ রেশিও করে স্যাক্রিফাইসিং রেশিওটা বার করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও বার করার পর উই উইল ফাইন্ড যে এই কেসে টল অ্যান্ড মিডিয়াম যে আছে ওদের কিন্তু গেইন হয়েছে, এবং যে শর্ট তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, বিকজ ওদের আগে রেশিও 5/10 ছিল, এখন হয়ে গেল 1/3। তো ডেফিনেটলি আগে আমি হাফ পোর্শনটা পেয়ে যেতাম পুরো প্রফিটের, এখন আমি 1/3 পোর্শন পাচ্ছি, তো আমাকে কিছু তো স্যাক্রিফাইস করতে হচ্ছে। So 5/30 is the sacrifice that has been made by short, and tall and medium 4/30 and 1/30. এটা হচ্ছে ওদের গেইন। So short sacrifices while tall and medium both কিন্তু গেইন করলো। তো আমাদের জার্নাল এন্ট্রিটা কি করব? আগে দেখো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে 60,000 এর মধ্যে আমাদের পার্ট অফ দ্য শেয়ার কত হচ্ছে। তো টলের ক্যাপিটাল হয়ে যাচ্ছে 8,000, মিডিয়ামের ক্যাপিটাল হয়ে যাচ্ছে 2,000, and shorter capital আমরা আসছি 10,000. So the journal entry will be tall's capital account debit, medium's capital account debit to short's capital. মানে journal entryটা অ্যাকচুয়ালি কি হলো বলো তো, যাদের দেখো এখানে আমাদের গেইন হলো, তো gaining partners capital account debit to sacrificing partners capital. Next part. দেখো এই যে গেইনিং রেশিওর কথাটা হচ্ছে বা স্যাক্রিফাইসিং রেশিওর কথা হচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা থিওরি প্রশ্ন আসতেই পারে, হোয়াট ইজ স্যাক্রিফাইসিং রেশিও বা হোয়াট ডু ইউ মিন বাই গেইনিং রেশিও।
স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ত্যাগের অনুপাত, আর গেইনিং রেশিওটা হচ্ছে লাভের অনুপাত। এই গেইনিং রেশিওটা কখন ক্যালকুলেট করা হয়? ক্যালকুলেট করা হয় যখন রিকনস্টিটিউশন অফ পার্টনারশিপ হচ্ছে। এবার এই রিকনস্টিটিউশনে সবসময় যে গেইন হবে তার কোনো কথা নেই, বা সবসময় যে স্যাক্রিফাইস হবে তার কোনো কথা নেই। ধরো চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, যেটা আগের অঙ্কতেই আমরা দেখলাম, সেখানে কিন্তু দুজন পার্টনার গেইন করেছে, একজন পার্টনার স্যাক্রিফাইস করেছে। তাহলে যারা গেইন করেছে তাদের মধ্যে একটা গেইনিং রেশিও আসবে। আবার ধরো কোনো সময় কেউ রিটায়ার করে যাচ্ছে, বা কেউ ধরো তার কোনো ডেথ হয়েছে, তাহলে কি হয়ে যাবে যে তার যে শেয়ারটা, সেই শেয়ারটা বাকি যে এক্সিস্টিং পার্টনার যারা আছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেকে তারা কিছু না কিছু করে পাচ্ছে। সেটা যখন পাচ্ছে তখন দ্যাট ইজ গেইন। তাহলে সেই জন্য যে রেশিওতে তারা পায় সেইটাকে বলা হয় গেইনিং রেশিও। It calculates the compensation to be paid by the continuing partners to the outgoing or deceased partners. এবং এটা কিভাবে আমরা ক্যালকুলেট করবো? যে নিউ প্রফিট শেয়ারিং রেশিও যেটা আছে সেখান থেকে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটা বাদ দিয়ে দিলে যা আসবে সেটা হচ্ছে আমাদের গেইনিং রেশিও। নেক্সট পার্টে আসছি, ডি পার্ট। A and B are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2. দুজন ওল্ড পার্টনার ছিল যারা নাকি প্রফিটস এন্ড লসেস 3:2 মানে 3/5 আর 2/5 এ শেয়ার করছিল। C is admitted as a new partner for 1/5 share in the future profit. নতুন অ্যাডমিশন হচ্ছে পার্টনারের, যে নাকি 1/5 শেয়ার নিয়ে আসছে। তো আমাদেরকে কি করতে হবে? only calculate the new profit sharing রেশিও। এবার দেখো ক্যালকুলেশন কিভাবে করছি। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2, C comes for 1/5 শেয়ার। আমরা যদি ধরে নিই টোটাল শেয়ারটা 1, পুরো একটা শেয়ার, তার মধ্যে থেকে 1/5 আমাকে দিয়ে দিতে হচ্ছে C কে। তার মানে বাকি কত থাকছে? 1 - 1/5 মানে 4/5। তো এই যে 4/5 রিমেইনিং থাকছে, এইটা কি করছে? 3:2 রেশিওতে A আর B নিয়ে নিচ্ছে। তো 4/5 into 3/5, 4/5 মানে যেটা রিমেইনিং পোর্শন, আর 3/5 মানে যেটা ওল্ড শেয়ার। তো 3/5 multiplied by 4/5 multiplied by 3/5 is 12/25, and B's share হচ্ছে 4/5 into 2/5, that is 8/25, and C's শেয়ারটাকে ডিনোমিনেটরটা সেম করার জন্য আমরা জানি সেম ওটাকে মাল্টিপ্লাইড বাই 5 দিয়ে করব। সো 5/25। সো আলটিমেটলি আমার নিউ রেশিওটা কি বেরোলো? 12:8:5। আচ্ছা, নেক্সট এবার দেখো, এটা হচ্ছে একটা ডেথের উপরে ছোট অঙ্ক। X, Y, and Z partners, they share profits and losses in the ratio 2:1. Ever on 30th April 2025, Z died. Among other things, মানে Z এর কিন্তু অন্য অনেক কিছু অ্যামাউন্ট পেয়েবল Z কে থাকতে পারে। তার মধ্যে যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, আমরা তো পুরোটা নিশ্চয়ই করবো না, আমরা একটা পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট নিয়েছি, যা এক্সিকিউটর্স অফ Z were entitled to share of profit from the closing date of the previous accounting year to the death on the basis of last year's profit. যেহেতু এই বছরের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করা হয়নি, সুতরাং এই বছরে কত প্রফিট হয়েছে জানতে পারা যাচ্ছে না। তাহলে আগের বছরে যেটা লাস্ট ইয়ারে যেটা প্রফিট হয়েছিল তার উপরে বেস করে কিন্তু এই বছরের যত টিল দ্য ডেট অফ ডেথ সেই পর্যন্ত আমরা প্রফিটটাকে ক্যালকুলেট করব। তাহলে আমরা দেখে নিই যে এখানে দেখো দুটো ডেট আছে। একটা হচ্ছে যে 31st ডিসেম্বর যদি লাস্ট ইয়ার হয়, তার মানে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে 1st জানুয়ারি টু 31st ডিসেম্বর। তাহলে 1st জানুয়ারি থেকে তার ডেট অফ ডেথ হচ্ছে 30th এপ্রিল, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মান্থস। তাহলে 4 মান্থসের জন্য এই যে লাস্ট ইয়ারের যে প্রফিটটা হয়েছে তাহলে কত হবে? 1,80,000 ইন্টু 4/12, কেননা 4 মান্থস আছে এপ্রিল 30th পর্যন্ত।
and তার ওর শেয়ার কত, জেড এর শেয়ার হচ্ছে 1/5, মানে 2:2:1 মানে হচ্ছে 2 + 2 + 1 মানে 5, তাহলে 1/5 টা 1/5। এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে ওর শেয়ার অফ প্রফিট মানে টিল দ্য ডেট অফ ডেথ ওর পাওয়া উচিত ছিল 12,000। তাহলে এই 12,000 will be the amount payable in respect of share of profit till the date of death। কিভাবে আমরা সেই জার্নাল এন্ট্রিটা দেব? আমরা দেব প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এখন খুলতে পারবো না, বছরের মাঝখানে উই ক্যানট ওপেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমরা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট খুলব। সাসপেন্স অ্যাকাউন্ট মানে কি? ইট ইজ আ টেম্পোরারি অ্যাকাউন্ট টু বি ওপেনড ডিউ টু সাম রিজন, এবং এটা পরে সেটা ফাইনালি ক্লোজ করে দেওয়া হবে। তাহলে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 12,000 টু জেডস ক্যাপিটাল ওর টু জেডস এক্সিকিউটর্স অ্যাকাউন্ট। এবার এইটা যেহেতু জেডস ক্যাপিটালের তো আর বাদ বাকি কিছু আমরা জানি না, সেই জন্য এক্সিকিউটর্স অ্যাকাউন্টে ডাইরেক্টলি দিয়ে দেওয়া যায়। কিন্তু অনেক সময় জেড এর ধরো আরো অনেক কিছু থাকতে পারে, তার শুধু শেয়ার অফ প্রফিট নয়, সে হয়তো গুডউইলের কিছু অ্যামাউন্ট পেলো, তারপরে ধরো সেই ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলো, হয়তো কোনো কমিশন তার ডিউ ছিল, এরকম যদি নানা রকম কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তখন সেই সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো জেড এর ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে এবং ফাইনালি যে টোটাল অ্যামাউন্টটা পেয়েবল সেইটা তখন জেড এর এক্সিকিউটর্স অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এখানে যেহেতু আমরা শুধুমাত্র একটা অ্যাডজাস্টমেন্ট দেখছি, সেজন্য এটা জেড এক্সিকিউটর্স অ্যাকাউন্টও করা যেতে পারে। এবার চলে আসছি সেকশন 8 কোয়েশ্চেন নাম্বার 1 মানে পার্টনারশিপের লাস্ট কোয়েশ্চেনে। State two differences between revaluation account and realization account. রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা কোন কোন ক্ষেত্রে করি বলতো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা অ্যাডমিশন হলে করি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা রিটায়ারমেন্টের ক্ষেত্রে করি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা ডেথের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় করে থাকি। আর রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা কিন্তু শুধুমাত্র ডিসলিউশন অফ ফার্ম যখন হয় তখন আমরা করি। সো এখানে আমরা ডিফারেন্সেস আমাদের দিতে হবে। সো ফার্স্ট ডিফারেন্স সবসময় আমরা চেষ্টা করি আইদার ডেফিনেশন বা মিনিং দিয়ে শুরু করার। সো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেফিনেশন বা মিনিং দেওয়া রয়েছে, revaluation account records the effect of change in the values of the assets and liabilities due to revaluation or reassessment. Our realization records the realization of various assets and settlement of various liabilities. মানে যখন বুকস অফ অ্যাকাউন্ট আমরা মোটামুটি পত্রপাঠ শেষ করে দিচ্ছি তখন আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করে সমস্ত অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস গুলোকে কিন্তু সেটেল ডাউন করাতে হয়। Objective, it is prepared to make the adjustments in the value of the assets and amount of liabilities, and there it is prepared to determine the gain or the loss on realization of assets and settlement of liabilities. And lastly, time এটা কিন্তু সবসময় প্রিপেয়ার করা হয় at the time of reconstitution. এই টার্মিনোলজিস গুলোর বাইরে আমরা বেরোতে পারছি না। দেখো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করেছিলাম রিকনস্টিটিউশন, সেম আমরা আবার এই টপিকটা শেষ করছি রিকনস্টিটিউশন অফ আ ফার্ম। রিকনস্টিটিউশন ম্যাম তোমাদেরকে বুঝিয়েছিল, রিকনস্টিটিউশন কিন্তু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর জন্য রিকনস্টিটিউশন হতে পারে, অ্যাডমিশনের জন্য হতে পারে, রিটায়ারমেন্টের জন্য হতে পারে বা ডেথের জন্য হতে পারে। and next it is prepared at the time of dissolution of a firm. আচ্ছা, এখানে টু ডিফারেন্সেস দেওয়া আছে, আমরা তিনটে ডিফারেন্স দিয়েছি, দেয়ার ক্যান বি মোর ডিফারেন্সেস অলসো, ইউ উইল রাইট এনি টু। আচ্ছা, নেক্সট পার্টে আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2। আমরা কিন্তু সেকশন এ তেই আছি এখনো পর্যন্ত। সেকশন এর কোয়েশ্চেন নাম্বার 2 ডিলস উইথ হোয়াট? ইট ইজ ফ্রম কোম্পানি অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টিং ফর কোম্পানি 2। এখানে যাবতীয় শেয়ারস অ্যান্ড শেয়ার রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আছে সেইগুলো সেই সমস্ত জিনিস আমরা করব। এখানে দেখো একটা ছোট্ট প্র্যাকটিক্যাল প্রবলেম আছে যে Ashoka Limited who took over the business of Diksha Limited for 13,20,000, তার জন্য তাকে কি করা হয়েছে? 1,20,000 equity shares of ₹10 each were allotted at a premium of 10% to the vendor in full satisfaction of the purchase consideration. Journal entry pass করতে হবে in the books of Ashoka Limited.
এখানে দুটো জার্নাল এন্ট্রি হয়, একটা হচ্ছে প্রথমে যখন পারচেস কনসিডারেশনটা ডিটারমাইন করা হচ্ছে এবং সেটা ভেন্ডারের অ্যাকাউন্টে যাবে, এবং ফাইনালি যখন পেমেন্ট করা হচ্ছে বা সেটেল করা হচ্ছে ভেন্ডারের অ্যাকাউন্টটা, সেইটা হচ্ছে বাই ক্যাশ পেমেন্ট হতে পারে অথবা ইস্যু অফ শেয়ারস অর সিকিউরিটিজ হতে পারে, হোয়াট এভার দ্য কেস মে। এখানে দেখো প্রথমে যখন বিজনেস টেক ওভার করছে তখন আমরা নেট অ্যাসেটস বা সানড্রি অ্যাসেটস বলে থাকি। এখানে যেহেতু লায়াবিলিটির কথা কিছু বলে দেওয়া নেই, সেই জন্য আমরা লায়াবিলিটি দিচ্ছি না, আমরা এটা সানড্রি অ্যাসেটসই ধরছি। সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু দীক্ষা লিমিটেড, দেখো 13,20,13,20,, মানে দিস ইজ দ্য পারচেজ কনসিডারেশন, দিস ইজ দ্য পারচেজ কনসিডারেশন, দিস ইজ দ্য পারচেজ কনসিডারেশন। এইটাকে সেটেল করছে কিভাবে, যে 1,20,000 ইকুইটি শেয়ারস অফ 10 ইচ, 1,20,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ হলে কত টোটাল হচ্ছে 12 লাখ, কিন্তু পারচেজ কনসিডারেশন কত 13,20,000, তাহলে 12 লাখের ইকুইটি শেয়ার দিচ্ছি at a premium of 10%, 12 লাখের 10% কত হচ্ছে প্রিমিয়াম 1,20,000, তাহলে 12 লাখ প্লাস 1,20,000 কত হচ্ছে 13,20,000। দেখো দীক্ষা লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 12 লাখ, 12 লাখটা কিভাবে আসছে 1,20,000 ইন্টু রুপিস 10, আর তার উপরে 10% প্রিমিয়াম আসছে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ। ঠিক আছে, বোঝা গেছে। ইস্যু অফ, দেখো এখানে ন্যারেশন গুলো লেখা আছে একদম যা হয়েছে সেটাই, যে 1,20,000 equity shares or rupees 10 each has been issued at a premium of 10% to Diksha Limited in full satisfaction of purchase consideration. The next part একটা ছোট থিওরি, what is meant by forfeiture of shares, বাংলায় যেটাকে বলে শেয়ারের বাজেয়াপ্তকরণ। শেয়ারের বাজেয়াপ্তকরণ বা forfeiture of share মানেটা কি? Forfeiture of share মানে হচ্ছে when a company takes back the shares from the shareholder to whom the shares have been allotted. হঠাৎ করে কোম্পানি কেন নিয়ে নেবে? সে তো শেয়ার গুলো বিক্রি করেছিল, সে আবার শেয়ার হোল্ডারের কাছ থেকে কোম্পানি নিয়ে নিতে চায়, নিয়ে নেবার কিছু কারণ থাকতে পারে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে যাকে শেয়ার গুলো দিয়ে দেওয়া হয়েছিল সে হয়তো কোনো ইনস্টলমেন্টের টাকা দিতে পারেনি, সেই ইনস্টলমেন্টে যা খুশি হতে পারে, সেটা অ্যালটমেন্ট হতে পারে, কল হতে পারে, ফার্স্ট কল হতে পারে, সেকেন্ড কল হতে পারে, মাল্টিপল ইনস্টলমেন্ট সে হয়তো দেয়নি, তাকে রিপিটেডলি নোটিশ পাঠানো হয়েছে। ফরফিচার হওয়ার আগে কিন্তু নোটিশ পাঠাতে হয়। আমার মনে হলো কোম্পানির মনে হলো ফরফিচার করে নিলাম, আমার পছন্দ হচ্ছে না ওকে, সেরকম কিন্তু করা যায় না। there has to be a notice period, সময় দিতে হবে সেই শেয়ার হোল্ডারকে। সে যদি টাকা দিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই, সে যদি রিপিটেড নোটিশ দেওয়ার পরেও সে যদি টাকা না দেয় তখন কোম্পানি সেই শেয়ার গুলো নিজের কাছে নিয়ে নেয়। বাট there is a specific রিকোয়ারমেন্ট যে কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে এটা যদি না লেখা থাকে তাহলে কিন্তু সে ফরফিচার করতে পারবে না। এখানে দেখো এই ডিসিশনটা কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস, এবং বোর্ড অফ ডিরেক্টরস কখন নিতে পারবে, যখন সেটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে অথরাইজ করা থাকবে এবং তারা একটা বোর্ড মিটিং ডেকে সেটা রেজলিউশন করলো যে হ্যাঁ আমরা এতগুলো শেয়ার ফর নন পেমেন্ট অফ সাচ অ্যান্ড সাচ অ্যামাউন্ট অফ মানি আমরা এটাকে ফরফিট করছি, সেইটা রেজলিউশনটা হলো। তারপরে আফটার অ্যাপ্রুভাল যখন হয়ে গেছে তখন সেই শেয়ার হোল্ডারের কাছ থেকে সেই শেয়ার গুলো ফরফিট করে নেওয়া হলো। এবার আসছি আমরা সেকশন বি, মানে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন 2, দ্যাট ইজ অফ 3 marks ইচ। এখানে 3 নম্বরের প্রশ্ন দুটো করতে হবে, মানে টোটাল 4টে প্রশ্ন আসবে। So there should be 4 questions from this particular topic. পার্টনারশিপের প্রথমে আমরা দেখব, এটা দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে একটা ছোট অঙ্ক। এখানে 2+1 হতে পারে বা 1+2 হতে পারে, হোয়াট এভার দ্য কেস মে।
Why are assets and liabilities revalued or reassessed if the profit sharing ratio between partners change? কেন করবে ওরা? ধরো এই যে রিকনস্টিটিউশন হচ্ছে, আমরা আবার কিন্তু সেই রিকনস্টিটিউশনেই চলে যাচ্ছি। রিকনস্টিটিউশন হচ্ছে মানে তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ হচ্ছে, সেটা নিজেরা চেঞ্জ করতে পারে বাই এগ্রিমেন্ট, অথবা কোনো নতুন পার্টনার আসছে, অথবা কোনো পুরনো পার্টনার চলে যাচ্ছে বা মারা যাচ্ছে। তাহলে এই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস গুলো রিভ্যালু করা কেন হয়? বিকজ এই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস গুলো রিভ্যালু না করলে any of the partner may be prevented, or I shouldn't say prevented, মানে তারা বঞ্চিত হবে from the advantage that they might have derived from the revaluation of such assets or reassessment of such liabilities. যখন প্রথম ওই ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটা যখন স্থির হয়েছিল বা ফিক্স করা হয়েছিল, সেখান থেকে যখন আবার নতুন একটা প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে, অনেকদিন চলে গেছে, তাহলে যে অ্যাসেটস গুলো ছিল বা যে লাইবিলিটিস গুলো ছিল সেগুলো হয়তো চেঞ্জ হয়ে গেছে। কোনো অ্যাসেটস এর ভ্যালু বেড়ে যায়, কোনো অ্যাসেটস এর ডেপ্রিসিয়েশন হয়ে ভ্যালু কমে যায়। তাহলে এই যে রিভ্যালুয়েশন বা রিঅ্যাসেসমেন্ট গুলো হচ্ছে, তার জন্য কোনো পার্টনার যদি বেনিফিট পায় বা কোনো পার্টনারের যদি বেনিফিট না হয়, তাহলে এইটা কিন্তু তাকে দেখাতে হবে, সো দ্যাট none of the partner faces any undue advantage or undue disadvantage due to such change in the profit sharing ratio. এটাই হচ্ছে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। দেখো এখানে হয়তো আগে ছিল এটা অ্যাসেটস ছিল, এটা লায়াবিলিটিস ছিল, সেটা হয়তো চেঞ্জ হয়ে গেল ডিউ টু রিভ্যালুয়েশন, দেখা গেল লায়াবিলিটির অ্যামাউন্টটা বেড়ে গেল, অ্যাসেটের অ্যামাউন্টটা কমে গেল। এটা কিন্তু পুরোটাই তোমাদের সেই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্যাপার, হ্যাঁ, যে টোটাল অ্যাসেটস আর টোটাল লায়াবিলিটিস। আচ্ছা, এই যে এর পরের যে পার্টটা ছিল, দেখো, পাস দ্য জার্নাল এন্ট্রি ফর শেয়ারিং লস অন রিভ্যালুয়েশন। এই যে রিভ্যালু করেছি অ্যাসেটস লায়াবিলিটিস, রিভ্যালু করে দেখা গেছে অ্যাসেটস এর অনেক ভ্যালু কমে গেছে, আর কিছু লায়াবিলিটি বোধহয় ছিল সেগুলো আমরা জানতাম না, সেই লায়াবিলিটি গুলো খুঁজে বার করা গেছে। তাহলে ন্যাচারালি কি হবে? রিভ্যালুয়েশনের লস দেখাবে। এই রিভ্যালুয়েশনের লসটা ধরে নেওয়া হয়েছে এখানে 90,000। তিনজন পার্টনার আছে, রয়, সেন এন্ড তালুকদার, who share profits and losses in the ratio of 4:3:2. আমরা কি জানি যে লস অন রিভ্যালুয়েশন বা প্রফিট অন রিভ্যালুয়েশন, whether রিভ্যালুয়েশন প্রফিট হচ্ছে অথবা লস হচ্ছে, সেটা ওল্ড যে বা এক্সিস্টিং যে পার্টনার্স আছে তাদের মধ্যে তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4:3:2 ছিল, তাহলে এই 90,000 ও 40,000 পাচ্ছে, ও 30,000 পাচ্ছে, ও 20,000 পাচ্ছে করে টোটাল ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এবার এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট কেন ডেবিট হচ্ছে? বিকজ ইট ইজ লস। লস যখন ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে না, তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে। প্রফিট হলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হতো। তাহলে রয়েস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, সেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, এবং তালুকদাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, বিকজ দে আর অল শেয়ারিং দ্য লস অন রিভ্যালুয়েশন। মানে ইন শর্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এটা হলো আমাদের বেসিক জার্নাল। আচ্ছা, নেক্সট দেখো 3B, অ্যাডমিশন অফ আ নিউ পার্টনার যখন হচ্ছে তখন কি কি আইটেমস অ্যাডজাস্ট করতে হয় এবং হোয়াট আর দ্য ম্যাটার্স দ্যাট মাস্ট বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। কি কি ম্যাটার্স কনসিডার করতে পারি আমরা? গুডউইল, সবচেয়ে প্রথমে হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও, সেটাতে অবভিয়াসলি একটা চেঞ্জ হবে, বিকজ আগে দুজন ছিল বা তিনজন ছিল, এখন একজন নতুন কেউ চলে এলো, ন্যাচারালি তাদের রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাট চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, এবং সেই চেঞ্জটা হওয়ার জন্য স্যাক্রিফাইস হচ্ছে না গেন হচ্ছে, কে স্যাক্রিফাইস করছে, কে গেন করছে, সেইটা ক্যালকুলেশন করা। দেন ক্যালকুলেশন অফ দ্য গুডউইল, এই যে আগে একটা এক্সিস্টিং পার্টনারশিপে তো সে জয়েন করছে, তাহলে সে যে এক্সিস্টিং পার্টনারশিপ যে ছিল এতদিন ধরে সে যে কাজটা করেছে, তার তো একটা নিশ্চয়ই রেপুটেশন হয়েছে, একটা গুডউইল হয়েছে, তাহলে সেই গুডউইলের শেয়ারটা ন্যাচারালি যে পার্টনার আসছে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এছাড়া অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, এই যে আমরা দেখলাম
অ্যাসেটস গুলো রিভ্যালু করতে হবে, লাইবিলিটি গুলো রিঅ্যাসেসমেন্ট করতে হবে। কোনো যদি অ্যাডজাস্ট আনডিস্ট্রিবিউটেড বা অ্যাকিউমুলেটেড প্রফিট বা লস থাকে তাহলে সেগুলোকে ওই যে নতুন পার্টনার আসার আগেই ডিস্ট্রিবিউট করে নেওয়া হবে, বিকজ সেই নতুন পার্টনার তো আর এই আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা আনডিস্ট্রিবিউটেড লসের মধ্যে তার তো কোনো কন্ট্রিবিউশনই ছিল না, দ্যাট পার্টিকুলার পার্সন ওয়াজ নট অ্যাট অল ইনভলভ ইন দ্যাট, তাহলে সে তো নিশ্চয়ই এর কোনো শেয়ার পাবে না। তাহলে অবভিয়াসলি ওল্ড পার্টনার্স যারা, তারাই নিশ্চয়ই এই অ্যাকিউমুলেটেড বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা লস তারা ভাগ করে নেবে। এই যে ডিফারেন্ট এছাড়া ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আছে। সো দেয়ার আর সার্টেন ম্যাটার্স দ্যাট হ্যাভ টু বি কনসিডার্ড। যে কোনো তিনটে ম্যাটার তোমরা লিখবে। নেক্সট চলে আসছি আমাদের 3 এর সি পার্টে। Q, R and S are partners sharing profits and losses in the ratio of 9:6:5. T is admitted as a partner for 1/4 share in future profits and losses, মানে আমরা কিন্তু অ্যাডমিশনে চলে আসলাম। R sacrifices 1/10 from her share in favor of T, and the remaining of the sacrifice was met by Q and S in the ratio of 2:1. মানে টোটাল যে দেখো টি এর শেয়ারটা 1/4, এই টি এর 1/4 শেয়ারটার মধ্যে আর এর স্যাক্রিফাইস থাকছে 1/10, আর বাকি যে 1/10 এর বাদ বাকি যেটা মানে 1/4, টোটাল 1/4, তার মধ্যে থেকে 1/10 বাদ দিয়ে যে পার্টটা থাকছে ওইটা কিন্তু স্যাক্রিফাইসটা কে করছে? কিউ অ্যান্ড এস ইন দ্য রেশিও অফ 2:1 রেশিওতে ডিস্ট্রিবিউট করছে। এবার আমাদের কি করতে হবে? we will have to calculate the sacrificing ratio and the new profit sharing ratio. আচ্ছা দেখো এখানে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটা দেওয়া আছে 9:6:5। এবার টি আসছে, তার শেয়ার অফ প্রফিট মানে হচ্ছে 1/4। এই 1/4 এর আর স্যাক্রিফাইস করছে 1/10, তাহলে রিমেনিং কত থাকবে? 1/4 মাইনাস 1/10। কেননা 1/4 যে আর নিচ্ছে তার মধ্যে কিন্তু মানে টি নিচ্ছে, তার মধ্যে আর দিচ্ছে 1/10, সুতরাং 1/4 এর 1/10 তো পেয়ে গেল, তাহলে বাকিটা সেইটা কে বের করবে? কিউ অ্যান্ড এস। সেটা কিভাবে আমরা বার করছি? অবভিয়াসলি 1/4 থেকে 1/10 পেয়ে গেছে, তার মানে বাকিটা 1/4 মাইনাস 1/10 হচ্ছে 3/20। এগুলো হচ্ছে সব ফ্র্যাকশনের অঙ্ক। সুতরাং এই ফ্র্যাকশনের অঙ্কগুলো যেই ছোটবেলা শিখেছি ক্লাস 7-8-এ, সেইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন এখন আসছে। তাহলে নিউ প্রফিট শেয়ারিং আমরা কি করে বার করব? নিউ প্রফিট শেয়ারিং হচ্ছে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস দ্য স্যাক্রিফাইস শেয়ার। তাহলে স্যাক্রিফাইস শেয়ারটা কিভাবে বার করছি? কিউ এর শেয়ারটা কিভাবে স্যাক্রিফাইস শেয়ারটা হবে? এই যে 320 সে স্যাক্রিফাইস করছে কি রেশিওতে? 2:1 রেশিও, মানে 2/3 আর 1/3। তাহলে এই 320টা সে 2/3 তে স্যাক্রিফাইস করলো, আর কি করছে? এটা তো অলরেডি আছে। আচ্ছা, আর এস হচ্ছে 3/20টা কত করছে? 1/3 তে। ঠিক আছে, আবার বলছি, এর ছিল আগে 9/20, দিস ইজ দ্য ওল্ড রেশিও। এইটা হচ্ছে স্যাক্রিফাইস পার্টটা। কিভাবে স্যাক্রিফাইস পার্টটা আমরা বার করছি? এইখান থেকে আমরা দেখেছি যে কতটা বাকি আছে, দ্যাট ইজ 3/20, এবং সেটা ওরা স্যাক্রিফাইস করছে এই দুটো ভাবে, তার মানে 2:3 রেশিওতে, মানে 2/3। এই পুরো ফ্র্যাকশনটাকে সিম্পলিফাই করে যেটা বেরোবে সেটা হচ্ছে এইটা। আর একটা অলরেডি বলা আছে সে 1/10 স্যাক্রিফাইস করবে, তাহলে তার যে রেশিওটা ছিল সেখান থেকে সে ডাইরেক্টলি 1/10 মাইনাস করে দিলে তার শেয়ারটা চলে আসছে। এবার আসছি এস এ। এস এর কি ছিল? এস ছিল 5/20, এটা ছিল তার আগের শেয়ার। সেখান থেকে সে স্যাক্রিফাইস করছে কিভাবে? এইটা স্যাক্রিফাইস করতে হচ্ছে 3/20। কিভাবে স্যাক্রিফাইস করছে? 2:1 রেশিও, মানে 1/3। তাহলে 3/20 এর 1/3 সে স্যাক্রিফাইস করছে।
এটা সিম্পলিফাই করলে এইটা বেরোবে। আর টি এর শেয়ার তো আর- অলরেডি ছিল। হ্যাঁ, টি এর শেয়ার অলরেডি ছিল, এটাকে আমরা ডিনোমিনেটরটাকে Same. সেম করে নিলাম। তাহলে এটা কি হয়ে গেল? 7:4, এটা 7, এটা 4, এটা 4, এটা 5। 7:4:4:5। এগুলো কিন্তু খুব মন দিয়ে ধরে ধরে ঠিক করে বুঝে নিয়ে করতে হবে। দিস আর অল সিম্পল প্রবলেমস অফ ফ্র্যাকশন। অ্যাকাউন্টেন্সিতে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে অফ সিম্পল ম্যাথমেটিক্স। এর পরেরটা স্যাক্রিফাইসিং রেশিও, ওই যে ওরা 2:1 রেশিওতে ভাগ করলো, সেটা কিভাবে আসছে দেখো। 3/20 ইন্টু 2/3, মানে ওরা কি করেছিল, ওই 3/20টা 3/20টা ওরা টু ইস টু ওয়ান রেশিওতে ভাগ করছে। তাহলে 3/20 2/3 আর 3/20 1/3। সুতরাং স্যাক্রিফাইস করছে দেখো। আর এটা তো অলরেডি বলা আছে 1/10, বলেই দেওয়া হয়েছে 1/10। সুতরাং দেখো স্যাক্রিফাইসিং রেশিওটা হচ্ছে 2:1:1। এবার চলে আসছি আমাদের ডি পার্টে। Sun, Moon and Stars were partners sharing profits in the ratio of 3:2:1. এখানে মুন রিটায়ার করছে, তো মুন রিটায়ার্ড and her share was taken by the remaining partners in the ratio of 1:4. এখানে দেখো 3:2:1 রেশিও ছিল, তার মধ্যে থেকে মুন রিটায়ার করছে মানে এই মাঝখানের পার্টটা কিন্তু রিটায়ার করে যাচ্ছে। So Moon retired and her share was taken by the remaining partners in the ratio of 1:4. On Moon's retirement, a loss of ₹60,000 was ascertained on revaluation of assets and liabilities. So calculate the new profit sharing ratio of the continuing partners and pass the necessary journal entry to write off the loss on revaluation. হতে পারে হয়তো এখানে এইটা হচ্ছে 2 মার্কস আর এটা হচ্ছে 1 মার্কস। তো আমাদের 3 মার্কসের জন্য যখন করতে হবে, তো ফার্স্ট আমরা ক্যালকুলেশন করব প্রফিট শেয়ারিং রেশিও অফ দ্য কন্টিনিউইং পার্টনার্স, মানে সান এবং স্টারের। তো দেখো আমরা কি করছি, ফার্স্ট এ নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ দ্য কন্টিনিউইং পার্টনার্স মানে ওল্ড প্রফিট শেয়ার মাইনাস দ্য প্রফিট অফ দ্য শেয়ার দ্যাট হ্যাজ বিন টেকেন। সো প্রফিট শেয়ার টেকেন বাই সান কতটা প্রফিট নিচ্ছে দেখো, 2/6 ছিল মাল্টিপ্লাইড বাই 1/5। কেন? কারণ কি 1:4, তো টোটাল 5 হচ্ছে 1/5। Profit share taken by Star 2/6 into 4/5 because Star কিন্তু মেজর পোর্শনটা নিচ্ছে। সো 2/6 into 4/5, এটা আমরা যখন ক্যালকুলেট করব আমাদের প্রফিট শেয়ার টেকেন বাই দ্য সান আসছে 1/15 and প্রফিট শেয়ার টেকেন বাই স্টার আসছে 4/15। তাহলে সানের নিউ প্রফিট শেয়ারটা কত আসছে দেখো, নিউ প্রফিট শেয়ারটা হলো 3/6 because 3:1, তাহলে 3/6 প্লাস 1/15 যেটাও টেক ওভার করেছিল। 3/6 প্লাস 1/15 আসছে আমার 7/30 and স্টারের আসছে হলো 1/6 বিকজ 1/6 পোর্শন নিয়েছিল, তো 1/6 প্লাস 4/15 যেটা নাকি ও টেক ওভার করলো, দ্যাট কামস টু 13/30. So the new profit sharing ratio between Sun and Star is 17:13. ঠিক আছে, এবার এটা আমরা ফার্স্ট পার্টে গেলাম, মানে ফার্স্ট পার্টটা ক্যালকুলেট দ্য প্রফিট শেয়ারিং রেশিও অফ দ্য কন্টিনিউইং পার্টনার্স করলাম। এবার আমরা আসি রিভ্যালুয়েশনের যে পার্টটা ছিল। রিভ্যালুয়েশনের কি পার্ট ছিল দেখো, পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি টু রাইট আউট দ্য লস অন রিভ্যালুয়েশন। লস অন রিভ্যালুয়েশন যেটা ছিল 60,000 এর ভ্যালু ছিল, তাহলে 60,000 এর ভ্যালুটাকে আমরা কি করছি, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। কেন? কারণ কি এটা আমরা কিন্তু তিনজন পার্টনারের মধ্যেই ডিস্ট্রিবিউট করব, বিকজ এটা যেহেতু রিটায়ারমেন্ট, তো আগের যে পার্টনার যে রিটায়ার করছে সেও কিন্তু ওই লসের পার্ট ছিল। যদি প্রফিট হতো তাহলেও আমরা তাকে প্রফিটের পোর্শনটা দিতাম। তুমি চলে যাচ্ছ মানে তুমি লসটাকে বা প্রফিটটাকে বিয়ার করবে না তা কিন্তু হবে না। এখন যখন আমরা নতুন দুজন পার্টনার আছি,
আমরা শুধু লসটাকে বিয়ার করব, তুমি শুধু তোমার পার্টটা নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু হবে না। যেহেতু তুমি আমাদের পার্ট ছিলে, তোমাকেও কিন্তু ওই লসটাকে বিয়ার করতে হবে। সো আমরা টু পার্টনার্স ক্যাপিটালে আমরা এটাকে ট্রান্সফার করে দেব অ্যাকর্ডিং টু দ্য old profit sharing ratio. What was the old profit sharing ratio? It was 3:2. The old profit sharing ratio was 3:2:1. তো এই রেশিওতে আমরা কিন্তু ডিভাইড করে দিচ্ছি accumulated profits that has been distributed to the partners in their old profit sharing ratio. আচ্ছা, নেক্সট দেখো, তিনজন পার্টনার, তার এটা হচ্ছে একটা ডেথের প্রবলেম। রেড, ইয়েলো, গ্রিন, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 4:3:1. Yellow died on 1st January 2025. On the death of Yellow's death, one of the old debtors whose account was closed last year by writing off his debt of ₹8,000, মানে ব্যাড ডেট বলে আমরা রাইট অফ করে দিয়েছি, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট করে দিয়েছি, সানডে ডেটাসের যে কাস্টমারের অ্যাকাউন্টটা ছিল সেটা ক্লোজ হয়ে গেছে, has given a post dated check to pay the amount. তাহলে কি বলছে, যে সে বলেছে আমি কিন্তু তোমাকে টাকাটা দেব। So that amount has suddenly become receivable. On the same day, goodwill of the firm was valued at ₹2,40,000. You have to pass journal entries for these two adjustments on Yellow's death. তাহলে প্রথমটা কি, এই যে ডেটার, সে তো ডেটার ছিল না, কেননা তাকে রাইট অফ করে দেওয়া হয়েছে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার বলে। এখন সে যখন একটা পোস্ট ডেটেড চেক দিয়েছে, তার মানে নিশ্চয়ই সেই, আমি ধরে নিচ্ছি সেই চেকটা নিশ্চয়ই ফুলফিল হবে, সেটা নিশ্চয়ই ডিসঅনার হবে না। তাহলে আমি যখন চেকটা নেব, তাহলে সেটা কিসে দেখাবো? আমরা সেই ডেটার্স এর অ্যাকাউন্টটা কিন্তু আবার খুলবো, কেননা এটা যদি এমনি টাকাটা পুরো দিয়ে দিত, তাহলে এটা কিন্তু ব্যাড ডেট রিকভারিতে চলে যেত। কিন্তু এটা যেহেতু একটা পোস্ট ডেটেড চেক দিয়েছে, সুতরাং কিন্তু তার অ্যাকাউন্টটাকে আমরা আবার খুলছি। তাহলে ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, নতুন করে আমার ডেটা হয়েছে, অ্যাসেট হয়েছে, বিকজ দ্য অ্যামাউন্ট ইজ রিসিভেবল। এবং এই যে অ্যামাউন্টটা, সেইটা রিভ্যালুয়েশনে যাবে এবং এটা প্রফিট হিসেবে আমরা ধরে নেব, কেননা এটা আমরা we are getting it, we are gaining it, it's a gain. So that gain will be distributed to all the old partners rather in their old profit sharing ratio. Old profit sharing ratio কি ছিল? 4:3:1. তাহলে এই 8,000 টাকাটা আমরা 4:3:1 মানে 4,000, 3,000 আর 1,000 এ আমরা এটা ভাগ করে দিলাম। নেক্সট দেখো কি বলেছে, যে on the same day goodwill of the firm was valued at 2,40,000. তাহলে দেখা যাক এটা কিভাবে আসছে। 2,40,000 যদি গুডউইলের টোটাল ভ্যালু হয় ফর দ্য ফার্ম, তাহলে সেখানে ইয়েলোর শেয়ার কত হবে? ইয়েলোর শেয়ার হবে অবভিয়াসলি 3/8, মানে 4:3:1 যখন, তাহলে 4 + 3 + 1, তাহলে 3/8 হচ্ছে তার শেয়ার। তাহলে তার শেয়ারটা ক্যালকুলেট করে আমরা পেয়েছি 90,000। এবার এইটা তাকে দিতে হবে কিভাবে? অবভিয়াসলি the existing partners capital account to the deceased partners capital account করতে হবে the gaining ratio. এবার যেহেতু এদের কোনো চেঞ্জ হয়নি প্রফিট শেয়ারিং রেশিওতে, ধরে নেব আমাদের এক্সিস্টিং যে রেশিওটা ওদের মধ্যে থাকবে সেইটাই ওরা কন্টিনিউ করবে এবং সেটাই তাদের গেইনিং রেশিও হবে। সেই জন্য দেখো they have shared this in the ratio of 4:1. কেন 4:3:1 ছিল, 3 তো চলে গেল, তাহলে ওদের মধ্যে কি থাকলো এখন করে? 4:1। তাহলে এই 4:1 রেশিওতেই কিন্তু ওরা এই গুডউইলটা অ্যাডজাস্ট করছে নিজেদের মধ্যে। নেক্সট আসছি, আমরা জানি পার্টনারশিপ থেকে আমাদের টোটাল 3টে কোয়েশ্চেন 3 মার্কসের করতে হতো, তার মানে আমরা 6টা কোয়েশ্চেন পাবো। তো এইটা হলো আমাদের লাস্ট কোয়েশ্চেন অফ 3 মার্কস। স্টেট এনি সার্কামস্টান্সেস ওয়্যার আ পার্টনারশিপ ফার্ম মে বি ডিসলভ। আচ্ছা, এবার এই কনটেক্সটে আমি তোমাদেরকে একটা কথা বলি। এই যে টার্মটা দেখছো না, পার্টনারশিপ ফার্ম, আমাদের কিন্তু এই চ্যাপ্টারে দুটো পার্ট আছে। একটা হলো যেখানে নাকি পার্টনারশিপটা ডিসলভ করছে, আর একটা হচ্ছে পার্টনারশিপ ফার্মটা ডিসলভ করছে। পার্টনারশিপ ডিসলভ করছে মানে ধরো আগের পার্টনারশিপের একখানা আমাদের কিছু প্রফিট শেয়ারিং রেশিও ছিল,
ওই পার্টনারশিপটা ডিসলভ করে কিন্তু আমরা নতুন চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও করছি, বা অ্যাডমিশন করছি, বা রিটায়ারমেন্ট করছি, বা ডেথ করছি। তো আমরা যখন চেঞ্জটায় আসছি, দ্যাট ইজ আ পার্টনারশিপের কিন্তু মানে ডিসলিউশন হচ্ছে, পার্টনারশিপটার ডিসলিউশন হচ্ছে, হয়ে গিয়ে নতুন পার্টনারশিপের একখানা ডিড তৈরি হচ্ছে, যার এগেনস্টে আমাদের চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও হয়। আর পার্টনারশিপ ফার্ম ডিসলভ করছে মানে পুরো ব্যাপারটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এবার হোয়াট স্টেট এনি সার্কামস্টান্সেস ওয়্যার আ পার্টনারশিপ ফার্ম, মানে ফার্মটা বন্ধ হওয়া মানে ডিসলিউশন অফ দ্য ফার্ম হয়ে যাচ্ছে। দ্য সার্কামস্টান্সেস where a partnership firm may be dissolved are: number 1, by mutual agreement of all the partners, মানে যেই পার্টনার্সরা রয়েছে, ধরো 2 জন 3 জন 4 জন, তারা আর চাইছে না যে আমরা বিজনেসটাকে কন্টিনিউ করি, তো তাই জন্য মিউচুয়াল এগ্রিমেন্টে আমরা একটাকে সেটেলমেন্ট করতে পারি। বা when all except one of the partners become insolvent, মানে একদমই আর টাকা পয়সা দিতে পারছি না, পুরো ইনসলভেন্ট হয়ে গেছে, হয় সবাই ইনসলভেন্ট হয়েছে বা একজন বাদ দিয়ে বাকি সবাই ইনসলভেন্ট হয়ে গেছে। ইন দ্যাট কেস কিন্তু পার্টনারশিপ ফার্মটাকে ডিসলভ করে দিতে হয়। when the business of the firm becomes unlawful, সবসময় আমরা জানি যে কোনো বিজনেস আমরা যখন ডেফিনেশনটা পড়ি না পার্টনারশিপের, তখন আমরা দেখেছি যে ইট শুড বি আ লফুল বিজনেস। যেই লফুল থেকে আমরা ডাইভার্ট হয়ে গিয়ে আনলফুল হয়ে যাচ্ছি, আমাদের কিন্তু বিজনেসটাকে বন্ধ করে দিতে হয়। সো when the business of the firm becomes unlawful. Next is partnership at will or in case of a specific partnership, মানে ধরো আমরা যখন বিজনেসটা শুরু করছি, ধরো আমি আর ম্যাম একটা বিজনেস করছি, আমরা দুজনে যখন শুরু করছি আমরা কিন্তু আগে থেকেই ডিসাইড করে নিয়েছি যে আমরা এই পার্টটা এত অবধি করব, করে আমরা বিজনেসটাকে বন্ধ করে দেব। মানে আমরা অলরেডি স্পেসিফিক পার্টনারশিপে রয়েছি, যেখানে নাকি আমরা ঠিকই করে নিয়েছি যে আমরা এই কাজটা যে আমাদের অ্যাচিভ হয়ে যাবে, আমাদের ব্যবসাটা কিন্তু আমরা বন্ধ করে দেব। আমাদের এটা কিন্তু আমরা উইল, নিজেরা নিজেদের ইচ্ছেতে এত দূর অবধি এগিয়ে ব্যাপারটাকে বন্ধ করে দেব ডিসাইড করে নিয়েছি। তো যদি আমরা আগে থেকে ডিসিশন নিয়ে ফেলি, তাহলে তো ডেফিনেটলি যেই আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে, আমাদের বিজনেসটা ডিসলভ হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি, যদি বাই কোর্ট অর্ডার থাকে, if a partner becomes of unsound mind or is guilty of any misconduct, ধরো এমন কিছু করেছে যার জন্য গিলটি ফিল, মানে তাকে প্রুফ করা হয়েছে যে সে এটা কোনো মিসকন্ডাক্ট করেছে, বা কোর্ট অর্ডার দিয়েছে যে হি হ্যাজ বিন ফাউন্ড গিলটি, তাই জন্য ওকে কিন্তু আর এই বিজনেসটা কন্টিনিউ করতে দেওয়া যাবে না। তো বাই কোর্ট অর্ডার যদি থাকে, তাহলেও কিন্তু আমাদেরকে পার্টনারশিপ ফার্মটা ডিসলভ করে দিতে হয়। সো দিস আর দ্য 5 পয়েন্টস যেই সার্কামস্টান্সেসে নাকি আমাদের বিজনেস ফার্মটাকে, পার্টনারশিপ ফার্মটাকে আমাদেরকে ডিসলভ করে দিতে হয়। So these were the 6 questions out of which we will have to attempt any 3. এখানে অনেকগুলো সার্কামস্টান্সেস দেওয়া হলো, তোমরা যে কোনো তিনটে, since it is 3 marks question, so you will have to write any 3 of these circumstances, যে কোনো তিনটে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কোম্পানি থেকে আসছি, কোম্পানি আবার চলে যাচ্ছে কোম্পানিতে, বিকজ কোম্পানিতে একটা 3 নম্বরের প্রশ্ন আসবে, তাহলে 3 নম্বরের প্রশ্ন একটা আসবে মানে অবভিয়াসলি তোমাদের দুটো প্রশ্ন থাকবে, তাহলে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, সেকশন বি এর কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে কোম্পানি থেকে। তাহলে সেখানে দেখো প্রথম প্রশ্নটা, একটা কোম্পানি সে কিছু শেয়ারস ফরফিট করেছে ডিউ টু নন পেমেন্ট অফ সার্টেন ইনস্টলমেন্ট, এবং সেই শেয়ার গুলো ফরফিটার করার পরে সে রিইস্যু করছে, এবং ফাইনালি রিইস্যু করলে তোমরা জানো রিইস্যুতে যদি কোনো প্রফিট হয় তাহলে সেই প্রফিটটা ট্রান্সফার করবে টু দ্য ক্যাপিটাল রিজার্ভ। এই যে ফরফিচার আর রিইস্যু যে 3টে জার্নাল এন্ট্রি, সেই জার্নাল এন্ট্রি গুলো দিতে বলা হয়েছে। প্রথম জার্নাল এন্ট্রিটা কি? প্রথম জার্নাল এন্ট্রিটা হচ্ছে ফরফিচার। ফরফিচারের জার্নাল এন্ট্রি খুব ইম্পর্টেন্ট, বিকজ ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টসটাকে আমরা ডেবিট করব। কেন ডেবিট করব? কেননা আমরা মানে কোম্পানি কিন্তু শেয়ার গুলো ফেরত নিয়ে নিচ্ছে, তার মানে শেয়ার ক্যাপিটালের মধ্যে কিন্তু সেই যে সে যখন ইস্যু করেছিল তার শেয়ার ক্যাপিটালের মধ্যে সেটা ইনক্লুডেড আছে, সেই শেয়ার ক্যাপিটালের মধ্যে কিন্তু সেটা আর ইনক্লুডেড নেই, ও কিন্তু নিজের শেয়ার ফেরত নিয়ে নিল। তাহলে সেক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল যে এতবার করে ক্রেডিট করা হয়েছিল সেটা অবভিয়াসলি ক্যান্সেল করে দিতে হবে, মানে ডেবিট করতে হবে, সেই জন্য ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টসটা ডেবিট হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে দেখো অনেকগুলো অ্যামাউন্ট আছে, কি বলেছে ইকুইটি শেয়ার 10 টাকা করে, কিন্তু 8 টাকা কল দাও, তার মানে কি লাস্ট কলটা এখনো হয়নি, 2 টাকা হয়তো ছিল, সেই 2 টাকাটা এখনো কোম্পানি কল আপ করেনি, তার আগেই সে ফরফিচার করে দিয়েছে। তাহলে
আমি যখন ফরফিচারের এন্ট্রিটা করব অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অফ দ্য কোম্পানি, আমি কিন্তু এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা লিখতে পারি না। কেন লিখতে পারি না? কারণ কোম্পানি তো সেটা কলই করেনি। কোম্পানি যখন কল করেনি তখন আমি 10 টাকা লিখতে পারি না। আমি কত লিখতে পারি? শুধুমাত্র যতটা অ্যামাউন্ট কোম্পানি কল করেছে ততটা অ্যামাউন্টই কিন্তু লিখতে পারি, তার বেশি আমরা লিখতে পারি না। তাহলে সেই জন্য এখানে দেখো 2000টা শেয়ার কিন্তু 8 টাকা করে হয়েছে, 10 টাকা করে হয়নি। তাহলে 2000টা শেয়ার 8 টাকা করে হলো 16,000 টাকা। টু কলসিন এরিয়ার কত বলেছে? যে নন পেমেন্ট অফ দ্য ফার্স্ট কল, তার কত টাকা ছিল? 3 টাকা ছিল। তাহলে 3 টাকা 2000 ইন্টু 3, সেটা হয়েছে কত? 6000। এবং শেয়ার ফরফিচারে কি যাবে? শেয়ার ফরফিচারে যাবে যতটা অ্যামাউন্ট হ্যাজ বিন অ্যাকচুয়ালি রিসিভড। এটা কিন্তু খুব সহজ করে করা যায়। কলসিন এরিয়ার হচ্ছে যে টাকাটা পাওয়া যায়নি, শেয়ার ফরফিচার হচ্ছে যে টাকাটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে, তাতেই কিন্তু তোমার টোটাল শেয়ার ক্যাপিটাল চলে আসবে। তাহলে শেয়ার ফরফিচারে কি পাওয়া গেছে? টোটাল যদি 8 টাকা কল ডাম হয়, তার মধ্যে যদি 3 টাকা না পাওয়া যায়, তাহলে অবভিয়াসলি কত পাওয়া গেছে? 8 মাইনাস 3, 5। তাহলে 5 ইন্টু 2000, 10,000। দেখো 6,000 প্লাস 10,000, 16,000, ডেবিট আর ক্রেডিট মিলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু ন্যারেশন লিখতে হবে। জার্নালে ন্যারেশন লেখাটা কিন্তু মাস্ট। যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে তোমাদের ধরে নিতে হবে কিন্তু ন্যারেশন লিখতে হবে। যদি বলে দেওয়া থাকে ন্যারেশন নট রিকোয়ার্ড, তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু না বলে দেওয়া থাকলে ধরে নিও না যে ন্যারেশন লিখতে হবে না। এটা কিন্তু একটা খুব মানে কমন মিস্টেক দ্যাট আর ডান বাই এক্সামিনার্স, যে তারা কিন্তু ধরে নেয় যে একটা অঙ্কে বলে দেওয়া হয়েছে ন্যারেশন নট রিকোয়ার্ড মানে সব অঙ্কতেই ন্যারেশন নট রিকোয়ার্ড। সেটা কিন্তু নয়। What is late? আচ্ছা, নেক্সট দেখো এবার রিইস্যু করছে। রিইস্যু করছে, আমরা কত টাকায় রিইস্যু করছে? দেখো রিইস্যু করছে টু মিস্টার ওয়াই অ্যাট ₹6 পার শেয়ার। 6 পার শেয়ার। তাহলে আমরা যখন রিইস্যু করব 1005, টোটাল 2000 শেয়ার কিন্তু রিইস্যু হচ্ছে না। ওই 2000 শেয়ার যেগুলো ফরফিট করেছিল তার মধ্যে 1500 শেয়ার কিন্তু রিইস্যু করা হচ্ছে। কত টাকায় রিইস্যু করা হচ্ছে? 6 টাকায় রিইস্যু করা হচ্ছে। মানে 10 টাকা দামের শেয়ার 8 টাকা কল করা হয়েছে, 6 টাকায় রিইস্যু করা হচ্ছে। ইউ হ্যাভ টু কিপ দিস ফিগার্স ইন মাইন্ড। 10 টাকা দামের শেয়ার, কিন্তু 10 টাকা দামের শেয়ার এখনো পুরোটা নিইনি আমরা। 8 টাকা কল করা হয়েছে, মানে 8 টাকা হিসেবেই ধরবো, এবং সেটা 6 টাকায় পুনরায় বিক্রি করা হচ্ছে। মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 1500 ইন্টু 6, এটা হচ্ছে 9000। আর ইকুইটি শেয়ার ক্যাপিটালে আসবে 8 টাকাই আসবে, কারণ সেটাই কল করা হয়েছে। তুমি তো ইকুইটি শেয়ারে 8 টাকার কম লিখতে পারো না, আবার 8 টাকার বেশিও লিখতে পারো না। তাহলে 1500 ইন্টু 8, এই যে 8 টাকা শেয়ার 6 টাকায় বিক্রি করা হলো, 2 টাকা ধরে নেওয়া হলো ডিসকাউন্ট অন রিইস্যু। অ্যাকচুয়ালি কিন্তু অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট অফ 2013 শেয়ারস কিন্তু ডিসকাউন্টে ইস্যু করা যায় না, কিন্তু রিইস্যুর যদি ব্যাপার থাকে তাহলে সেখানে সেটা ডিসকাউন্টে করা যেতে পারে। তাহলে শেয়ার ফরফিচারে আসবে ওই ডিসকাউন্টের পার্টটা 1500 ইন্টু 2। ঠিক আছে, তাহলে ডেবিট ক্রেডিট মিলে গেল 9000 প্লাস 3000, এটা টোটাল 12000। এবার আমরা দেখব ক্যাপিটাল রিজার্ভে, মানে এই যে ফরফিচারটা হলো। নর্মালি ফরফিচারের মানে একটা শেয়ার বিক্রি করেছিলাম, সেই শেয়ারের পুরো টাকাটা পাইনি, সেই শেয়ারটা আবার বিক্রি করে দিলাম, তাহলে তো অবভিয়াসলি প্রফিট হওয়ার কথা, তাই না? একই জিনিস দুবার করে বিক্রি করা হচ্ছে, তাহলে অবভিয়াসলি প্রফিট হবে। এই প্রফিটটা কিন্তু ইজ ইন ক্যাপিটাল নেচার। এই প্রফিটটা ক্যাপিটাল রিজার্ভে যাবে, এবং দিস প্রফিট ইজ নট অ্যাভেলেবল ফর পেমেন্ট অফ ডিভিডেন্ড। তাহলে এই যে ক্যাপিটাল রিজার্ভে যাবে, কতটা ক্যাপিটাল রিজার্ভে যাবে? দেখো এর আগেরটায় আমরা শেয়ার ফরফিচারের কত টাকা পেয়েছিলাম? 5 টাকা পেয়েছি টোটাল, মানে 8 টাকার মধ্যে 3 টাকা পাইনি, তার মানে অবভিয়াসলি 5 টাকা পেয়েছি।
এই 5 টাকার মধ্যে এখানে 2 টাকা দিয়ে দিলাম, ইউটিলাইজ করে দিলাম ডিউরিং রিইস্যু। তাহলে 5 টাকার মধ্যে যদি 2 টাকা ইউটিলাইজ করে দিই তাহলে আমার কাছে কত পড়ে থাকবে? 3 টাকা পড়ে থাকবে। তাহলে এই 3 টাকা ইন্টু 1500, তাহলে ক্যাপিটাল রিজার্ভে 1500 ইন্টু 3, এটা প্রপোর্শনের হিসেবে ক্যালকুলেশন করা যেতে পারে। আমি পার শেয়ার হিসেবে ক্যালকুলেশন করলে আমার মনে হয় এটা বুঝতে অনেক বেশি সুবিধা হয়। বাট তোমাদের যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হবে, এই কনভিনিয়েন্সটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। তোমার যদি মনে হয় 2 টাকার জন্য এত হলো, 2000 টাকা 2000টা শেয়ারের জন্য এত হলো, একটা শেয়ারের জন্য এত হলো, 1500 জন্য ইউনিটারি মেথডে যদি করতে পারো তাহলে সেটাও হতে পারে, আবার এটা করলেও বেরোবে। আনসার উইল বি দ্য সেম, 4500 এইটা চলে যাবে ক্যাপিটাল রিজার্ভে অ্যাজ প্রফিট অন রেশিও। আচ্ছা, এরপরে এই সেগমেন্টেই মানে কোয়েশ্চেন নাম্বার 4 এর দুটো পার্ট থাকবে, তো কোয়েশ্চেন এ আর কোয়েশ্চেন বি। তাহলে কোয়েশ্চেন বি তে দেখো একটা থিওরি প্রশ্ন দেওয়া হয়েছে যে সিকিউরিটিজ প্রিমিয়াম, যে এই যে সিকিউরিটি যেটা আমরা শেয়ারস বা সিকিউরিটিজ আমরা যখন প্রিমিয়ামে বিক্রি করি তখন সেই যে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে যে আমরা ক্রেডিট করি, তাহলে এই যে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভে অনেক টাকা থেকে যায়, তাহলে এইটা কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে? এই যে ইউটিলাইজেশনের, এটা কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 2013 এর সেকশন 52 সাবসেকশন 2 তে পরিষ্কার করে দেওয়া আছে যে কি কি ক্ষেত্রে, হোয়াট আর দ্য এরিয়াস where you can utilize securities premium account। কি করতে পারে? কোম্পানির যদি কিছু আনইস্যুড শেয়ারস থাকে, সেগুলো ইস্যু করা হয়নি, সেগুলো ফুললি পেড বোনাস শেয়ারস হিসেবে এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স এর ইস্যু করা হচ্ছে, সেক্ষেত্রে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ ইউটিলাইজ করা যেতে পারে। কোনো প্রিলিমিনারি এক্সপেন্সেস বা ফরমেশন এক্সপেন্সেস অফ আ কোম্পানি আছে, প্রতি বছর সেগুলো রাইট অফ করে দেওয়া হচ্ছে, এক্সিস্টিং যদি সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ থাকে তার এগেনস্টে রাইট অফ করা যেতে পারবে। ধরো কোম্পানি ইস্যু করেছে শেয়ারস বা ডিবেঞ্চার্স, তার কোনো রিলেটেড ইস্যু করা রিলেটেড কোনো এক্সপেন্সেস বা কোনো আন্ডাররাইটিং কমিশন বা কোনো ডিসকাউন্ট এরকম যদি কিছু থাকে, তাহলে সেইটা কিন্তু রাইট অফ করা যেতে পারে এগেইনস্ট দ্য সিকিউরিটিজ প্রিমিয়াম। ঠিক আছে? আবার কোনো রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস বা ডিবেঞ্চার্স যদি থাকে, যেগুলো আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম রিডিম করে দিতে হবে, এবং রিডিম করব কিভাবে? রিডিম করব অ্যাট আ প্রিমিয়াম। তাহলে সেই যে প্রিমিয়াম অন রিডেমশন, সেটা কিন্তু কোম্পানিকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে, যা দাম সিকিউরিটিজ এর তার থেকে বেশি পেমেন্ট করতে হচ্ছে, সেই এক্সট্রা অ্যামাউন্টটা, দ্যাট প্রিমিয়াম অন রিডেমশন ক্যান অলসো বি অ্যাডজাস্টেড এগেইনস্ট সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। আর নিজের শেয়ারস বা সিকিউরিটিজ যখন কোম্পানি বাইব্যাক করে আন্ডার সেকশন 68, আন্ডার 68 এ অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো তোমাদের জানার দরকার নেই, দ্যাট ইজ নট পারভিউ অফ ইউর সিলেবাস। কিন্তু সেরকম যদি কোনো ঘটনা থাকে, তাহলে সেক্ষেত্রে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ কোম্পানি ইউটিলাইজ করতে পারে। 3টে পারপাস বলেছে, এখানে 5টা পারপাস আছে, যে কোনো 3টে, যে 3টে তোমাদের সহজ মনে হবে, যে 3টে তোমাদের মনে থাকবে, তোমরা সেই 3টেই লিখবে। এবার আমরা চলে আসছি আমাদের লাস্ট সেকশনে। তাহলে চলো এবার আমরা এখানে আজকে শেষ করি। ওটা ওখান থেকে জুড়ে দেবো, জুড়ে দেবো। হয়েছে? পজ ডাকি।